টাইটেল মানে কি? টাইটেল মানে তো মানে হচ্ছে নাম। মানে আমরা যে রিসার্চ পেপারটা করব, যে আর্টিকেলটা করব, সেটার যে বাংলায় বলি শিরোনাম। আহ, আর এমনিতে সোজা কথা সবার উপরেই তো থাকে টাইটেল। সো টাইটেল এমন একটা জিনিস যেটা আসলে অনেক ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই টাইটেল দেখেই বোঝা যায় আসলে রিসার্চটা কি টাইপের, কোন ফিল্ডের রিসার্চ, সেটা কি বিজনেসের নাকি সোশ্যাল সায়েন্স নাকি ইঞ্জিনিয়ারিং নাকি হেলথ কেয়ার সায়েন্স। এটা আসলে টাইটেল থেকেই কিন্তু আপনারা বুঝবেন, পরে বুঝবেন যে আসলে এটা এই টাইটেলের রিসার্চ পেপারটা কি রিপ্রেজেন্টস করতেছে। তো সেক্ষেত্রে আমরা যখন আহ, নতুন বাচ্চা আমাদের ফ্যামিলিতে আসে, আমরা যখন নাম খুঁজি, তখন কিন্তু এই এই নামটার জন্য আমরা যারা বিশেষ করে যে যে ধর্মেরই থাকি না কেন, এটার আমাদের আহ, ধার্মিক দিক চিন্তা করে হলে অনেকটা ঘাটাঘাটি করি বিভিন্ন জায়গায় যে আসলে যদি আমরা মুসলিম হই, যে মুসলিম ধর্মের আহ, কোন কোন নামগুলা আসলে অর্থবহ, বা এটার আহ, এই নামের সাথে প্রিভিয়াসলি কার নাম আছেন, অনেক ঘাটাঘাটি করে কিন্তু একটা সুন্দর একটা নাম রাখি, যেন নামটাই একটা ভালো একটা মিনিং রিপ্রেজেন্টস করে। সো সেম কেজ, আপনি রিসার্চ পেপার বলেন, একটা থিসিস বলেন, অথবা একটা আর্টিকেল বলেন, যেটাই বলেন না কেন, এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের যদি প্রথমেই মানে একটা টাইটেল চয়েসে যদি আমাদের ভুল হয়ে যায়, রং হয়ে যায়, তখন কিন্তু আমার ফুল পেপারটাই রং। কারণ আমি রিসার্চে লিখলাম মানে টাইটেলে লিখলাম একরকম, আবার রিসার্চ পেপারটা হচ্ছে ভিন্ন রকম। দেখা গেছে টাইটেল দেয়া আছে একটা ব্যাপার, আমি একেবারে ভেরি রিসেন্টলি, এটা মনে হয় লাস্ট উইকে, আমার কাছে একটা পেপার আসলো। এক ভাই পাঠালো যে একটু এটা দেখে দাও তো, ব্যাপারটা কেমন হলো। তো প্রথমে দেখি টাইটেলের একটা রিভিউ পেপার করছে ওনারা, রিভিউ পেপারে সুন্দর করে লাস্টে মানে দুইটাই যে আমরা কুলন দিয়ে লিখি না, যে স্টাডি অন দিস দিস, স্টাডি অন দিস দিস, এটা লিখছে সিস্টেমেটিক রিভিউ। ওকে, সিস্টেমেটিক রিভিউ দেখেই তো আমি ভাবছি যে আসলে ওনারা মনে হয় অনেক পড়াশোনা করছে, পড়াশোনা করে এই রিসার্চ পেপারটা করেছেন, তো সেই ক্ষেত্রে এটা ভালো হবে। বাট আমি যখন আস্তে আস্তে ভিতরে মানে ইন করতে শুরু করলাম, আমি রীতিমতো আস্তে আস্তে হতাশ হতে শুরু করলাম যে আসলে কি লিখলো ওনারা। যে এর ভিতরে কি আসলে, উপরে লেখা আছে সিস্টেমেটিক রিভিউ, ভিতরে আসলে সিস্টেমেটিক রিভিউর কোনো ফরম্যাট ফলো করা হয়নি। এবং এটা কয়টা রিভিউ পেপার, তারা কয়টা পেপার তারা রিভিউ করছে সেটার কোনো ইনফরমেশন নাই, জাস্ট কোন রকম একটা কিছু লিখে দিছে। সো সেজন্য বলতেছি আসলে এই রিসার্চ পেপার আমরা যখন স্টার্ট করব, তো আমাদের একটা সবচেয়ে ভুল যেটা হয়, অনেক ক্ষেত্রে হয় কি, আমরা চিন্তা ভাবনা না করে একটা টাইটেল দিয়ে বসে থাকি যে এই টাইটেল আমি রিসার্চ করব। অথবা অনেককে আবার দেখছি কি, মানে যেই জিনিসটা পরে করার কথা সেটা আগে করে। মানে অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, অ্যাবস্ট্রাক্টটা কিন্তু পেপারের শুরুতেই থাকে, বাট কাজটা কিন্তু পেপারের শুরুর কাজ না, কাজটা হচ্ছে সবার শেষে করতে হয়। বাট আমরা অনেক পেপারে অনেককেই দেখি যখন ড্রাফট পাঠায়, এই পাঠায়, ওই পিছনে আপনার ডিসকাশন পার্ট নাই, রেজাল্ট পার্ট নাই, অ্যানালাইসিস পার্ট নাই, বাট অ্যাবস্ট্রাক্ট দেয়া আছে। তখন আমি বলি যে এটা তো ঠিক না, এই যে অ্যাবস্ট্রাক্ট তা সবার শেষের যেটা, কারণ অ্যাবস্ট্রাক্টকে একটা কনক্লুশনও চলে আসে। আচ্ছা, তো টাইটেলটা সিলেকশনের ক্ষেত্রে ওইরকম কিছু ফলো করতে হয়। এখন প্রথমে যেটা বললাম, একটা বাচ্চার নাম যখন আমরা রাখি, তাহলে আমরা কি করি, বিভিন্ন আমাদের বই পুস্তক কোরআন হাদিস বিভিন্ন জিনিস পড়ে দেখে শুনে ভালো করে বুঝে শুনে একটা সুন্দর একটা নাম রাখি। তার মানে কি, এটার উপর একটা আমরা স্টাডি করি। তো সো রিসার্চ পেপারের টাইটেল যখন আমরা রাখবো, বা এটাকে আমরা বলি আহ, শিরোনাম যখন রাখবো, প্রবন্ধ শিরোনাম, সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে অনেক পড়াশোনা করতে হবে। দেশ লিঙ্ক করতেছেন, চিন্তা করতেছেন যে রিসার্চ করবেন, সেই আপনার রিসার্চের সাথে কোন টাইটেলটা যাবে। আবার টাইটেল রিসার্চ পেপার করার ক্ষেত্রেও আরেকটা জিনিস ফলো করতে হয়, এমন কোনো কিছু করা যাবে না যেটা কিনা ব্যাকডেটেড, মানে যেটা অলরেডি হয়ে গেছে, যেটা মার্কেটে অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল বলতে যেটার মার্কেট ভ্যালু হারিয়েছে, এরকম কিছু করা যাবে না। যেমন একটা সময় দেখবেন যখন আমাদের সারা ওয়ার্ল্ডে কোভিড-19 ছিল, যেটা করোনা ছিল, ওই সময় ওই করোনা রিলেটেড অনেক পেপার বের হয়েছে, কারণ তখন এটা ডিমান্ড ছিল। বাট ওইটা ছিল 19 সালের ঘটনা। আপনি যদি, আমি যদি এখন 24-এ এসে আবার সে করোনা রিসার্চ করি, হ্যাঁ করা যাবে,
বাট ওইটার একটা নতুন কিছু বের করতে হবে, যে না, কোভিড-19 জন্য এখানে এই 24 সালের নতুন একটা কিছু বের করে তারপরে আমাকে রিসার্চ করতে হবে। এই জন্য এটাও মাথার মধ্যে আহ, চিন্তায় রাখতে হবে যে আসলে রিসার্চ পেপার যখন করব, যে টাইটেলটা আমি নিব সেটা যেন আপ টু ডেট, যুগোপযোগী হয়, এবং আহ, যেটা যেন রিডার ওরিয়েন্টেড। আমরা রিসার্চটা কি করব, এটা তো পড়বে কেউ না কেউ, সেজন্য এটা আগ্রহ নিয়ে পড়ে, এটা যেন রিডার ওরিয়েন্টেড হয়, সেটার উপর বেস করে রিসার্চ পেপারের টাইটেলটা হয়। সেশনটা হচ্ছে হাউ টু সিলেক্ট প্রপার টাইটেল অফ রিসার্চ পেপার। রিসার্চ গ্যাপ হচ্ছে আলোচনা, এইটার উপর বেস করে আমি চলে আসবো টাইটেলে। তো সেক্ষেত্রে আমি দেখি একটু রিসার্চ গ্যাপে যাই। আমি এটা একটু স্টপ করে দিই, দেন আমি অন্য একটা শিট ওপেন করি। জি, এটা কি দেখা যাচ্ছে? জি, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন রিসার্চ গ্যাপ কি, আমাকে এইটা আগে দেখতে হবে যে আসলে রিসার্চ গ্যাপ বলি, ডিফিসিয়েন্সি বলি, রিসার্চ গ্যাপ হচ্ছে এমন একটা জিনিস, মানে একটা জিনিস মাথায় রাখবেন, রিসার্চ মানেই হচ্ছে অন্যের পায়ে ভর দিয়ে চলা। মানে সেটা হচ্ছে আমার সবই আছে, আমার হাত পা চলাফেরার ক্ষমতা সবই আছে, তারপরেও আমি অন্যের পায়ে ভর দিয়ে চলবো। দ্যাট মিনস হচ্ছে অন্য অন্য রিসার্চাররা, অন্য স্কলাররা কি করেছেন, এইটা আমি আগে দেখব। আগে দেখে ওনাদের মতো করে চলার চেষ্টা করব। মানে সবকিছুতেই আমি নিয়ে আসবো যে অমুক এটা করছে, হ্যাঁ, যে অমুক স্কলার এটা করছে, সেজন্য আমি এটা করতেছি। হ্যাঁ, এইটা আমি সবসময় বের করার চেষ্টা করব। আইদার আপনার এটা রিসার্চ হবে না, মানে রিসার্চ মানে হচ্ছে, আর বড় কথা জাস্টিফিকেশন, প্রত্যেকটা জিনিসের জাস্টিফিকেশন থাকতে হবে। আপনি যদি একটা ওয়ার্ডও লিখেন, সেটা জাস্টিফিকেশন দিতে হবে আপনি নিজে থেকে। যেমন এখন এআই দিয়ে প্রচুর লেখা, এটা সেটা লেখা যায়, বাট আপনার এই লেখাগুলো, আপনি একটা ভালো রিসার্চ পেপার হবে না। এআই দিলে আপনি কমার্স দিবেন, সব চলে আসবে। আপনি এআই আছে, পেপার পেপার পাল আছে, মানে এখানে প্রায় পৃথিবীতে বর্তমানে প্রায় অনেকগুলো সফটওয়্যার আছে, অনেকগুলো এআই টুলস আছে, যেটা দিয়ে আপনি জাস্ট টাইটেলটা লিখে দিবেন, গাইডলাইন দিবেন, এক ক্লিকে আপনি দেখবেন সে 5,000 ওয়ার্ড, 6,000, 8,000 ওয়ার্ডস এর একটা রিসার্চ পেপার আপনার রেডি। আপনি জাস্ট ওয়ার্ডে কনভার্ট করে আপনি সেটা এজ এ রিসার্চ পেপার ইউজ করতে পারেন। বাট ইটস নট আ গুড রিসার্চ পেপার। এটা কারণ হচ্ছে ওই যে এআই জেনারেটেড যে পেপারগুলো আছে, সে কিন্তু অরিজিনালি কোন পেপারে কি লিখছে, কার, আপনার দেখবেন ওখানে সাইটেশনও থাকবে, বাট সাইটেশন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনুইন না। হ্যাঁ, যেগুলা দিবে হয়তো ব্যাকডেটেড, অথবা তার প্রপার কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না, ডিওআই বা ইউআরএল পাওয়া যাচ্ছে না, বা ওইটার ওই আদৌ ওই ব্যক্তি এটার উপর কোনো কিছু করছে কিনা এটারও কোনো প্রমাণ নাই। সেজন্য বলতেছি, রিসার্চ যখন করবেন বা আমরা যখন রিসার্চ করি, সর্বপ্রথমে মাথায় রাখতে হবে যে রিসার্চ করা মানে হচ্ছে অন্য একজন ভালো স্কলার, ভালো রিসার্চার, ওনার একটা লেখা, পাবলিশড লেখা, এটা দেখে আমরা পড়ে তার উপর চিন্তা করব যে ওনার কি আছে বা কি নেই, তার উপর আমার রিসার্চটা হবে। আচ্ছা, এইটা হচ্ছে। এবং রিসার্চ গ্যাপ বের করার ক্ষেত্রে আমরা ওই ব্যক্তির, যার পেপার আমি পড়লাম, দেখব আমি যেটা নিয়ে চিন্তা করতেছি যে এটার উপর আমি রিসার্চ করব, তাহলে তার সাথে আমার পার্থক্যটা কোথায়, মানে উনার ওই পেপারে ল্যাকিংস আছে কিনা। আপনাকে বোঝাইতে হবে, যুক্তি দিতে হবে। আপনি সাপোজ আপনি ঢাকা থেকে আপনি রাজশাহী যাবেন, কারণ রাজশাহী যাওয়ার রোড কিন্তু অনেক আছে। আপনি চাইলে এয়ারে যেতে পারেন, আপনি চাইলে ট্রেনে যেতে পারেন, আপনি চাইলে বাসে যেতে পারেন। আচ্ছা, কিন্তু আপনি গেলেন ট্রেনে, কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি তো বাসে আসতে পারতেন, আপনি এয়ারে আসতে পারতেন, আপনি ট্রেনে আসলেন কেন, তখন কিন্তু আপনাকে যুক্তি দিতে হবে যে না, আমি ভাই ট্রেন আমার পছন্দ, আমার আরামদায়ক, বা ট্রেনে একটু আহ, খরচ কম, ফিনান্সিয়ালি বেনিফিটেড হয়, এই জন্য আমি ট্রেনে আসছি। আর ইয়ারে আমার বেশি ভাড়া, আমি ইয়ারে আমি আমার জন্য কমফোর্টেবল না, আসি নাই, বাসে যানজট থাকে, আমি বাসে চড়তে পারি না। বিভিন্নভাবে আপনি যুক্তি দিয়ে ট্রেনটাকে আপনি পারফেক্টলি দাঁড় করাবেন। এইটা হচ্ছে রিসার্চের ক্ষেত্রে সেম। আপনি যখন একটা রিসার্চ শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনি
আরো 10টা পেপারকে পড়ে বলবেন যে ওনাদের পেপারে এই জিনিস নেই, ওনাদের পেপারে আমি যেটা চাচ্ছি সেটা পারফেক্টলি নেই, সেই জন্য আমার পেপারটা করা, আমার পেপারটা ওই গ্যাপগুলো ফিল আপ করবে। এটা হচ্ছে বেসিক্যালি রিসার্চ গ্যাপ। এখানে একজন ভদ্রলোক আছেন, খুব বিখ্যাত, এই যে আহ, এটাকে আমরা ওনাকে বলি ডক্টর মাইলস, হ্যাঁ, সংক্ষেপে। ওনার একটা পেপার আছে, দেখবেন উনি শুধু রিসার্চ গ্যাপ নিয়েই কথা বলেছেন ওনার পেপারে, যে আসলে কি কি গ্যাপ থাকতে পারে। তো ওনার পেপার থেকে আমি একেবারে গ্যাপে চলে যাই, এই কয়টা গ্যাপ পাই, এই যে এখানে 7টা রিসার্চ গ্যাপ পাই। আচ্ছা, আমি এটা একটু স্টপ করি, আরেকটা শিট আমি ওপেন করি, ওখান থেকে একটু পড়ে আসি। আচ্ছা, এই যে এখানে আসি, এখানে আমি সিম্পলি কিছু জিনিস লিখেছি যে আসলে রিসার্চ গ্যাপ কি। এই যে দেখেন লিখেছে, এ রিসার্চ গ্যাপ রেফার্স টু অ্যান এরিয়া or aspect within a field of study that has not been adequately explored or addressed in existing research। বলছে রিসার্চ গ্যাপ হচ্ছে এমন একটা অ্যাসপেক্ট যেটা কিনা, আহ, এক মিনিট। আচ্ছা, এ রিসার্চ গ্যাপ রেফার্স টু অ্যান এরিয়া অ্যান্ড আসপেক্ট উইদিন এ ফিল্ড অফ স্টাডি। আর যেটা বলছিলাম, যে বলছে এমন একটা আসপেক্ট যেটা কিনা আপনার বর্তমান যে এক্সিস্টিং রিসার্চ আছে সেটাতে এটা ফিল আপ করে না। আচ্ছা, তারপর হচ্ছে ইট রিপ্রেজেন্টস আনএনসার্ড কোশ্চেন্স, আনএক্সপ্লোরড টপিকস এন্ড আন্ডারডেভেলপড মেথোডলজিস দ্যাট রিকোয়ার ফার্দার ইনভেস্টিগেশন। বলতেছে এই রিসার্চ গ্যাপ এটাই করে যে এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর, মানে যেটা আমরা চাচ্ছি সেটা নেই, বা সেটা আন্ডার ডেভেলপড আছে, যে একটা মেথোডোলজি বা একটা মেথডস, একটা থিওরি আন্ডার ডেভেলপমেন্টে আছে, যেটা এখনো এক্সপ্লোর হয় নাই বা পাবলিশড হয় নাই, এবং যেটার উপর কিনা ফার্দার রিসার্চের প্রয়োজন আছে বা ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। The identifying a research gap is essential for academic research as it highlights the novelty and relevance of a study। বলছে রিসার্চ এটা ইজি ব্যাপার, যে রিসার্চ পেপার কেন দরকার, অবশ্যই একটা রিসার্চ গ্যাপ এসেনশিয়াল রিগার্ডিং দ্য একাডেমিক রিসার্চ। ওকে, জাস্ট আমি ডেফিনেশনটুকু পড়ে দিলাম, আমি চলে আসি এবার টাইপস অফ রিসার্চ গ্যাপ। সো ওইটা একটু দেখে তারপর আবার আমি এই শীটটাতে আসবো। আমি আবারও বলতেছি, রিসার্চ হাউ টু সিলেক্ট প্রপার টাইটেল, টাইটেল নিয়ে কথা বলার জন্যই কিন্তু এগুলো, মানে এখান থেকে লাস্টে। আর আরেকটা ব্যাপার রিসার্চের ব্যাপারই হচ্ছে ওরকম, সিম্পল একটা ওয়ার্ডকে জাস্টিফাই করতে গিয়ে আমাকে প্রায় 5 পাতা 6 পাতা লিখতে হয় বা পড়তে হয়, বা অনেকগুলো স্টাডি করতে হয়। সো এখানে আমি আগে এই রিসার্চ গ্যাপটা নিয়ে কথা বললেই মোটামুটি ওখান থেকে জাস্ট ফাইনালি রিসার্চ টাইটেলটা কিভাবে সিলেক্ট হবে বের হয়ে আসবে। এখানে দেখেন এই ডক্টর মাইলস 7টা রিসার্চ গ্যাপের কথা বলেছে বিভিন্ন জায়গায়, মানে অনেকগুলো আছে, কোথাও 4টা, কোথাও 5টা, কোথাও 6টা, উনি 7টা বলেছেন। বাট মোটামুটি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে অনেকগুলো পেপার বের করে দেখলাম, আর অ্যাকচুয়ালি উনি এই ভদ্রলোক যে রিসার্চ গ্যাপগুলোর কথা বলেছেন, আহ, ওই 7টা, মোটামুটি 7টা ভালো, মানে অনেকগুলা ফিল্ড কাভার করে ফেলে। অনেক জায়গায় যারা যারা 5টা বলছে তারা হয়তো এখানে একটা কিছু বাদ গেছে, হয়তো ইম্পিরিক্যাল গ্যাপ বা এভিডেন্স গ্যাপ এই টাইপের দু একটা বাদ গেছে, বাদ দিয়ে তারপর উনি হয়তো 5টাকে জাস্টিফাই করছে। সো রিসার্চ গ্যাপগুলোকে যেমন এভিডেন্স গ্যাপ, নলেজ গ্যাপ, প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ, and methodology gap, empirical gap, theoretical gap, and population gap। এই 7টা গ্যাপ এখন আমি একটু আলোচনা করি ওই শীট থেকে। আমি আমার শীটে চলে যাই। কারো শুনতে কি অসুবিধা হচ্ছে? জি না না, স্যার। ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখানে সে নলেজ গ্যাপ। নলেজ গ্যাপ হচ্ছে একেবারে প্রাইমারি লেভেলের একটা গ্যাপ। আপনারা আহ, যত রিসার্চ পেপারই পড়বেন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই নলেজ গ্যাপ, মানে আমরা বা একটা যখন আপনি একটা বা আমি একটা রিসার্চ করতে যাব, তখন আমাকে প্রথমেই এই জিনিসটা দেখাতে হবে যে আমার এই পেপারে এই কয়টা গ্যাপ, হয় নলেজ গ্যাপ অথবা থিওরিটিক্যাল গ্যাপ, এই গ্যাপগুলো
ফিল আপ করে, এই জন্য আমি রিসার্চটা করতেছি। আচ্ছা, নলেজ গ্যাপ কি দেখেন, এই নলেজ গ্যাপ ইন আ রিসার্চ রেফার্স টু স্পেসিফিক এরিয়াস হোয়ার ইনফরমেশন অর আন্ডারস্ট্যান্ডিং ইজ ইনকমপ্লিট অর লেকিংস। এটাকে আমরা, যেটা আমি যদি একেবারে বাংলায় বলি, সেটা হচ্ছে এরকম: আমরা প্রায় প্রায় দেখবেন লেখা থাকে যে এই ফিল্ডে আদৌ কোনো স্টাডি হয়নি। যেমন কোভিড-19, আমি বলি একটা, জাস্ট একটা এক্সাম্পল দিই, যে কোভিড-19 সময়ে এডুকেশন নিয়ে যে স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় আমরা অনলাইন ক্লাস নিলাম না, ইউনিভার্সিটিতে নিলাম, স্কুল কলেজ সব জায়গায় কিন্তু অনলাইনে চলে আসছে, যে অনলাইন ক্লাস হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অনেক রিসার্চ দেখেছি বা অনেক রিসার্চ করেছি যে কিরকম, যে অনলাইন ক্লাসের মডিউল কি হবে, এটা কিভাবে কোন সফটওয়্যার ইউজ হবে, গুগল মিট না জুম, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেকগুলো ডেভেলপ হলো। তারপরে অনলাইন ক্লাস কতটুকু স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারতেছে। আবার ওখানে অনেক প্রবলেমও ছিল, হঠাৎ করে এরকম একটা ডিভাইস আমাদের দেশে দেখবেন, এই কোভিড-19 সময় বাচ্চাদের হাতে যেই পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস রিচ করেছে, এর আগে কিন্তু এতগুলো ছিল না। এটা হওয়ার কারণই হচ্ছে এই কোভিড-19 স্কুল কলেজগুলো সবাই বাধ্য হয়ে এই অনলাইন মোডে ক্লাস নিতে, ভার্চুয়ালি ক্লাস নিতে হলো। তখন এই প্রত্যেকের হাতে ইলেকট্রনিক ডিভাইসগুলো দিতে হলো। আচ্ছা, এখন হয়তো একটু কারো সাউন্ড আসতেছে, একটু মিউট করে ফেলবেন কাইন্ডলি। আচ্ছা, এখন যেটা নলেজ গ্যাপ হচ্ছে, ইট হাইলাইটস হোয়াট ইজ নট ইয়েট নোন অর এডিকুয়েটলি এক্সপ্লোরড অ্যাবাউট দ্য টপিক ডিসপাইট ইজ সিগনিফিকেন্স। এখন বলছে যে, আমি যেটা কোভিড-19 বলছিলাম, যে তখন হয়তো রিসার্চ হয়েছে যে কোভিড-19 সময় ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কতটুকু ইফেক্টিভ হলো, ঠিক আছে, এইটা একটা রিসার্চ হয়েছে ধরে। বাট আপনি রিসার্চ করতে চাচ্ছেন যে আসলে এই কোভিড-19 সময় ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহারের ফলে স্টুডেন্টদের মেন্টাল হেলথ অথবা স্টুডেন্টদের উপর ইম্প্যাক্ট কতটুকু পড়েছে। এখন দেখেন, আপনি রিসার্চ পেলেন কি, যে কি পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ইউজেস হয়েছে কোভিড-19 সময়, আর আপনি চাচ্ছেন কি যে এতগুলো ডিভাইস ইউজ হওয়ার পরে যে বাংলাদেশের স্টুডেন্টদের উপরে মেন্টাল হেলথ অথবা স্টুডেন্টদের উপর কি টাইপের এডুকেশনাল ইম্প্যাক্ট পড়েছে। তার মানে কি, আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে আপনি যেটা চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন যে এই ইলেকট্রনিক ডিভাইসের ইম্প্যাক্ট অন স্টুডেন্টস, এর উপর প্রিভিয়াসলি কোনো রিসার্চ হয়নি। এটাই হচ্ছে নলেজ গ্যাপ। আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমাদের দেশের রিসার্চাররা করে কি, যে না, আমি যে এই ফিল্ডে আদৌ অন্যান্য রিসার্চার, সাপোজ 10 জন রিসার্চার, 10 জন স্কলারের পেপার আপনি পড়লেন, পড়ে একটা ফাইন্ডিংস বের করে দিলেন যে এই ফিল্ডে আজ পর্যন্ত কোনো রিসার্চ হয়নি, সেজন্য আমি এই রিসার্চটা করতে যাচ্ছি। এই হচ্ছে নলেজ গ্যাপ। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি থিওরিটিক্যাল গ্যাপ। আচ্ছা, a theoretical gap in research refer to an area where existing theories, concepts of framework is not fully explained, a phenomenon or where the lack of theoretical development to address certain issues and questions in a field of study। এখন theoretical gap হচ্ছে কি, আপনার আমাদের আহ, একটা, যখন আমরা লিটারেচার রিভিউ করি, এই গ্যাপ কিন্তু লিটারেচার রিভিউর ব্যাপার। আমি আবারও বলতেছি, যখন আমরা রিসার্চ গ্যাপ বের করব, তখন কিন্তু আমাদের প্রচুর লিটারেচার রিভিউ করতে হয়। লিটারেচার রিভিউ অনেক পেপার পড়তে হয়, পেপার পড়ে ওখান থেকে ফাইন্ডিংস বের করতে হয়, যে আসলে ওনার কি ফাইন্ডিংস এই পেপারগুলো। দেন আমি আমার যুক্তি দিব যে আমি রিসার্চ। থিওরি হচ্ছে, অনেক পেপারে দেখবেন বিভিন্ন থিওরি ইউজ হয়। থিওরি মানে কি, অনেক পৃথিবীতে প্রচুর রিসার্চাররা আপনার থিওরি ডেভেলপ করেছে। যেমন কিছু থিওরির কথা যদি বলি, আহ, আহ, ডিলন ম্যাকলন থিওরিজ, তারপরে আপনার রিসোর্স বেসড থিওরিজ, টেম থিওরিজ। এই, যেমন যেমন ডক্টর জিরো থিওরিসটা বলতে পারি, থিওরিস হ্যাঁ হ্যাঁ, এগুলো। যে থিওরিজ, বিভিন্ন ধরনের থিওরিজ আছে পৃথিবীতে। এখন এই থিওরিগুলো আপনি পড়ে দেখলেন, আসলে আপনি যে রিসার্চটা করতে যাচ্ছেন, এই থিওরিগুলো আপনার রিসার্চের সাথে যাচ্ছে না, বা এখানে কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন পাচ্ছেন না। দ্যাটস দ্য থিওরিটিক্যাল গ্যাপ। ওকে। তারপরে আসি পপুলেশন গ্যাপ। আচ্ছা, পপুলেশন মানে কি, রিসার্চ কাকে নিয়ে করব। রিসার্চ কিন্তু
আমরা বিভিন্ন প্রাণী নিয়ে করতে পারি, বস্তু নিয়ে করতে পারি, আমরা মানুষ নিয়ে করতে পারি। তো আমরা যখন এই রিসার্চটা করি, সো এখানে পপুলেশন কারা, যাদের উপর রিসার্চটা করা হয় তারাই হচ্ছে পপুলেশন। এখন পপুলেশন কিরকম হয়? এখন আপনি ধরেন আমি আহ, একটা সাপোজ ইনফার্টিলিটি নিয়ে আমরা একটা রিসার্চ করতে যাচ্ছি, ঠিক আছে? তো ইনফার্টিলিটি রিসার্চ করতে যাচ্ছি, ওখানে আমরা হয়তো আপনি একটা হসপিটালে গেছেন, ওখানে গিয়ে দেখবেন আপনার প্রচুর, আপনি স্টাডি করবেন মহিলাদের উপর। ইনফার্টিলিটি মানে কি? মহিলা বন্ধ্যাত্বতা, যে মহিলারা ইদানিং খুব বন্ধ্যাত্বতায় ভুগতেছে, যে তাদের বাচ্চা হচ্ছে না এসে। বাট আপনি হসপিটালে গেছেন, আপনি রিপোর্ট মানে ডেটা কালেকশন করতে, তা কালেকশন করার পরে আপনি ওইখানে হয়তো আপনি 30 থেকে 40 এই এজের মহিলাদের ডেটা নিয়ে চলে আসছেন, ঠিক আছে? বা আপনি মেনশন করে দিলেন যে আপনার পপুলেশন হচ্ছে মহিলা, ফিমেল, 30 থেকে 40 এজের। আচ্ছা, কিন্তু এটা কি মানে 30-এর আগে যারা আছেন তাদেরও তো বন্ধ্যাত্ব প্রবলেম থাকতে পারে, বা আছে, সবাই যে একেবারে ওই সময় মানে ইনফার্টিলিটির প্রবলেমে ভুগছে সেটা তো না। তো ফার্টিলিটি প্রবলেম, এই জন্যই এটা হচ্ছে পপুলেশন কি, আপনার পপুলেশনটা রিপ্রেজেন্ট করছে না, মানে সবাইকে রিপ্রেজেন্ট করতেছে না। আপনি বন্ধ্যাত্ব নিয়ে কাজ করতে যাচ্ছেন, বাট আপনি যেই পপুলেশন থেকে যাদের কাছ থেকে ডাটা কালেক্ট করলেন, এই ডাটা কালেকশনে আপনার ওই বাকি যে ওভারঅল ফিমেল আছেন, ফিমেলদের আপনার কাভার করতেছে না। এটা হচ্ছে পপুলেশন গ্যাপ। আচ্ছা, এম্পিরিক্যাল গ্যাপ, এম্পিরিক্যাল গ্যাপ এটা অনেকটা আহ, যেটাকে বলি ওই যে আমাদের নলেজ গ্যাপ আছে, অলমোস্ট নলেজ গ্যাপ। এটা যে এটা এরকমই, যে আসলে এই empirical gap in research refers to an area of study where is a lack of data or content, মানে বলতেছে এখানে কনক্রিট ইনফরমেশনের অভাব আছে। আমরা ওই যে প্রথমটা এভিডেন্স গ্যাপে বললাম না, যে এর উপরে কোনো স্টাডি এখনো হয়নি। সো এইটাও এরকমই, যে আসলে কনক্রিট ইনফরমেশনের ল্যাকিংস আছে। এই জন্য যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার এখানে লেখা আছে, আমি একটু বাংলায় বলে দিই। যদি মেন্টালি ডিসঅর্ডার থাকে, হ্যাঁ মেন্টালি ডিসঅর্ডার থাকে, তো তাকে হয়তো আমরা বলি যে তুমি দেখবেন অনেকে বলে যে মানুষের সাথে মেশো, হ্যাঁ মানুষের সাথে কথা বলো, চলাফেরা করো, দেখবো তোমার এই প্রবলেমটা অনেকটা মানে কমে যাবে। মানুষ বা কোনো বাচ্চা যদি দেখবে নিয়ে থাকে, ডিসঅর্ডার থাকে, আমরা বলি যে তোমার বাচ্চাকে খেলতে দাও, ওইখানে দাও, সেখানে দাও, ঠিক আছে? তো এরকম একটা রিসার্চ যদি হয় যে না, কোনো মেন্টালি ডিসঅর্ডার যদি কোনো পিপল যদি অন্যান্য মানুষের সাথে সঙ্গ দেয়, তাহলে তার এই ডিসঅর্ডারনেসটা একটু কমে যাবে। আচ্ছা, ওকে, এইটা ধরলাম। বাট যদি কোনো ব্যক্তি মেন্টালি ডিসঅর্ডার, সে কারোর সাথে সঙ্গ দেওয়ার মতো তার বয়স নেই, সে ক্রনিক ডিজিজে ভুগতেছে, তার বয়স অনেক, সে নড়তে চড়তে পারে না, তাহলে ওই ব্যক্তি কি করবে? আচ্ছা, তারপরে আসি ম্যাথোলজিক্যাল গ্যাপ। আচ্ছা, ম্যাথোলজিক্যাল গ্যাপ এইটা হচ্ছে আমরা যে মেথড মানে যেটা ইউজ করবো, আপনি যদি 10টা পেপার আপনি পড়েন বিভিন্ন জায়গায়, সাপোজ মেথড মেথোলজিক্যাল যে ইস্যুটা মানে দেখবেন ওখানে একটা পার্টি থাকে, মেথডস এন্ড ম্যাটেরিয়ালস অথবা রিসার্চ মেথোডোলজি, এরকম একটা ইয়ে থাকে। এখানে আপনার রিসার্চটা কোন মেথডে হলো, হ্যাঁ কোন টুলস ইউজ করছেন, কিবোর্ড ডেটা কালেকশন হলো, এই টোটাল একেবারে একটা প্যারার মধ্যে লেখা থাকে, যে আপনার স্যাম্পল সাইজ কত, ডাটা কালেকশন কি দিয়ে করছেন, এটাকে আপনি অনলাইন করছেন না ফিজিক্যালি করছেন, সেখানে কি গুগল ডক্স না টুল বক্স ইউজ করছেন, আপনি অ্যানালাইসিসে কি পিএলএস ইউজ করছেন নাকি স্ট্যাটা নাকি এসপিএসএস, এই ধরনের। তারপরে আপনার আহ, আপনি যদি কোনো থিওরি অ্যাপ্লাই করে থাকেন, যে না আপনি কোনো থিওরি অ্যাপ্লাই করছেন বা কোনো থিওরিকে আপনি ওখান থেকে ফলো করেছেন, এটাও ওখানে লেখা থাকে একটা গ্যাপে। মানে রিসার্চ পেপারে একটা প্যারাতেই লেখা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আর যদি থিসিস হয়, এগুলো পার্ট বাই পার্ট একটু বেশি করে লিখতে হয়, কারণ ওখানে একটু বেশি এক্সপ্লেনেশন দিতে হয়। তখন দেখবেন এই মেথোলজির ক্ষেত্রে আপনি তারপরেও এই মেথোলজির মধ্যে একটা কথা থাকে, দেখবেন আমাদের রিসার্চ পেপার বেসিক্যালি 3টা মেথডসে হয়, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটিভ অ্যান্ড মিক্সড মুড মেথডস। ওকে, তো সেক্ষেত্রে কোয়ালিটেটিভ এর মধ্যে আবার কয়েকটা পার্ট আছে, এগুলো আমি মেথোলজি ক্লাসে বলবো। আবার ইয়েতে কোয়ান্টিটিভ আছে, মিক্স মেথডে 3টা ক্লাসিফিকেশন আছে।
তো সেইখানে দেখুন আরো স্পেসিফিক গেলে আমরা যদি ক্রস সেকশনাল, কোহোর্ট স্টাডি, লংটিটিউডনাল স্টাডি, এই ধরনের অনেকগুলো মেথড আছে। এখন আপনি যে রিসার্চ পেপারগুলো পড়ছেন প্রত্যেকগুলো দেখবেন হয়তো ওই রিসার্চ পেপারগুলোতে আপনি পেয়েছেন কোয়ালিটেটিভ, কোনোটা মিক্সড মুড। হ্যাঁ, বাট আপনি দেখলেন যে আসলে আপনি করতে চাচ্ছেন কোয়ান্টিটেটিভ মেথডে। তাহলে আপনি বেসিক্যালি বলতে পারবেন যে না, ওই যে ওনারা যে রিসার্চ মেথোডোলজি ইউজ করেছেন ওই মেথোডোলজিতে ল্যাকিংস রয়েছে। ওই মেথোডোলজিক্যালে এই আপনি সিম্পল বলতে পারেন যে আসলে বাংলাদেশের মোবাইল ইউজার, মানে কোভিড-19 সময় যারা স্টুডেন্টরা মোবাইল ইউজ করেছেন, এটার ইফেক্টিভিটি যদি আপনি দেখতে চান আপনি হয়তো বলতে পারবেন তখন যে অন্য একজন রিসার্চ করেছেন, সে হয়তো এখানে মিক্সড মোড ইউজ করেছেন, আপনি বলবেন না এটা কোয়ালিটেটিভ হলে ভালো হতো। হ্যাঁ, দ্যাটস দ্য মেথোডোলজিক্যাল গ্যাপ, মানে মেথডটা আপনার ক্লিয়ার না, বা মেথডে আপনি বের করলেন যে এখানে কোনো না কোনো প্রবলেম আছে। প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ, আমি এটা একটু পরে আমি একেবারেই রিসার্চ গ্যাপ কি করে বের করতে হয় আমি একটা শীট দেখাবো। আচ্ছা, practical knowledge gap. A practical knowledge gap in research refers to difference between theoretical knowledge, what is known in academic or scientific circles, and practical knowledge. আচ্ছা, these gap often arise when the research findings or theories is not directly translated into actionable insight and solution for practitioners in field like healthcare, business, education, and টেকনোলজি। এখন প্র্যাকটিক্যাল নলেজ মানে কি? এই যে আমরা কোথাও আমরা দেখি না, আমাদের দেশের পড়াশোনায় তো এরকম, আমরা সব বইতে পড়ি, প্র্যাকটিক্যালি কাজ করি না। আমার কৃষিতে ডিপ্লোমা আছে, বাট আমি কোনোদিন ধান খেতে যাইনি বা কোনো জমিতে যাইনি। এরকম তো আমাদের দেশে হয়, যেটা অন্যান্য দেশে কিন্তু নাই। যে যে ফিল্ডে কাজ করবে সেটা কিন্তু তার প্র্যাকটিক্যালি নলেজ থাকতে হবে। আমাদের দেশের ইঞ্জিনিয়ার দেখবেন ছাত্র অবস্থায় কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে খুব একটা যাওয়ার সুযোগ হয় না, বা প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ পায় না। এটা হচ্ছে কোনো একটা রিসার্চার আপনার বের করে দিল, একটা থিওরি বের করছে বা একটা রেজাল্ট বের করছে, আপনি ফাইন্ডিংস দেখলেন যে উনি বের করে একটা রেজাল্ট বের করে দিয়েছে যেটা কিনা আসলে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল না। যেমন আমি যদি একেবারে খুব স্পেসিফিক্যালি বলি, আমরা শুনে থাকি যে আসলে আহ, পৃথিবীতে নাকি বিশেষ করে আহ, যারা ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিছু কিছু মেডিসিন বেরোইছে যেটা কিনা একেবারে ডায়াবেটিক নির্মূল করে ফেলবে। জার্মানি অথবা ইউএসএ, আমেরিকাতে কোনো কোনো একটা দেশে আছে। তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা ওনারা হয়তো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখেছেন, বাট আমাদের দেশে তো আদৌ এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার সুযোগ হয়নি, বা আমাদের সেই সক্ষমতা নেই। সো এটাই হচ্ছে যে আসলে ওনারা কিন্তু প্র্যাকটিক্যালি দেখেছেন ইটস ইফেক্টিভ, বাট আমাদের এখানে প্র্যাকটিক্যালি দেখার সম্ভব হয়নি। তখন আমি যখন এইটা নিয়ে রিসার্চ করব, একেবারে নির্দ্বিধায় বলতে পারবো যে আমাদের দেশে এই মেডিসিনের, এই ভ্যাকসিনের কোনো প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিকেশন নেই। দ্যাট মিনস ইটস আ প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ। এবার হচ্ছে ইভিডেন্স গ্যাপ। ইভিডেন্স মানে কি? প্রমাণ। এটা তো বুঝতে পারতেছে, তো এভিডেন্সটা কিরকম? এখন আমরা আমাদের দেশে ঠিক পৃথিবীতে চিকিৎসা পদ্ধতি বিভিন্ন টাইপের আছে। আমি জাস্ট এক্সাম্পলে চলে গেলাম। যেমন আমাদের এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আর একটা আছে হার্বাল। সো আমরা যেটা সবচেয়ে নির্ভরযোগ্য মেথড হচ্ছে এলোপ্যাথিক। আমরা হসপিটালে যাই, ট্রিটমেন্ট নিই, সার্জারি করি, বিভিন্ন জায়গায় আপনার করি। বাট আমরা কিন্তু আমাদের দেশে এগুলো সব দেশে আসলে সম্ভব না, বিশেষ করে আমরা যারা সবাই তো সচেতন না। সেই ক্ষেত্রে দেখবেন আমাদের দেশে কিন্তু ফুটপাতে ওষুধ বিক্রি করে। হ্যাঁ, ফুটপাতে ওষুধ বিক্রি করে এবং এদের কাস্টমারও অভাব নাই, প্রচুর ক্লায়েন্ট, কাস্টমার, পেশেন্টস অভাব নাই। আবার আমাদের দেশে কিন্তু কবিরাজেরও অভাব নেই। কবিরাজ জিন থেকে আবার রোগ ভালো হয়ে যাবে, সে কেউ হয়তো একেবারে স্ট্রোক করে প্যারালাইজড, দেখবেন ওই কোনো এক জায়গায় গেছে পুকুরের পানি খেলে সে স্ট্রোকের রোগী ভালো হয়ে হাঁটতে হাঁটতে চলে আসবে। এটা কিন্তু একেবারে মিডিয়াতে আমরা রেগুলার দেখি। দ্যাট মিনস মানে কি, ওই যে তাদের একটা ভ্রান্ত ধারণা, সেটা কিন্তু কোনো প্রমাণ নেই। আদৌ কিন্তু প্রমাণ নেই যে আসলে কোনো স্ট্রোকের রোগী একটা পুকুরের পানি খেয়ে ভালো হয়ে বাড়ি চলে আসছে। এটা হচ্ছে মানে কোনো একটা রিসার্চ হয়েছে, বাট সেটা কিন্তু কেউ একটা থিওরি দিয়েছে, এটা কিন্তু কোনো প্রমাণ নেই যে আসলে। আমরা আবার যখন মেডিকেল টেস্টে যান,
আমরা ডায়াবেটিক টেস্ট করলে ধরে নিই যে কারো যদি সুগার লেভেল 8 হয়, তাহলে সে ডায়াবেটিক পেশেন্ট। এটা কিন্তু দেখবেন পাশে রেফারেন্স ভ্যালু থাকে, প্রত্যেকটা রেজাল্টের রেফারেন্স ভ্যালু থাকে। তার মানে এটা প্রমাণিত, ইভিডেন্স আছে। আবার সেম জিনিস আপনার যদি কোনো একটা আহ, আপনি যদি হার্বাল ডক্টরের কাছে যান, বলে দিবে তুমি যদি এই গাছের পাতা খাও তোমার ডায়াবেটিক একেবারে নির্মূল হয়ে যাবে। দ্যাট মিনস এটার কিন্তু কোনো প্রমাণ নেই। আচ্ছা, আমি তো এক্সাম এবার একটু এক লাইন পড়ে দিই। অ্যান এভিডেন্স গ্যাপ ইন দ্য রিসার্চ রেফার্স টু ল্যাক অফ সাফিসিয়েন্ট রিলিভেন্ট রোবাস্ট এভিডেন্স অন particular topic or questions. The gap occurs when there is insufficient data or studies to provide clear answer, thereby limiting an understanding of the subjects. এই হলো ব্যাপার, যে আসলে এই এভিডেন্স গ্যাপ হচ্ছে এরকমই এভিডেন্স যেটা যেই রিসার্চের যেই ফাইন্ডিংস এর আদৌ কোনো এভিডেন্স বা প্রমাণ বা কোনো থিওরি আজ পর্যন্ত ডেভেলপ হয়নি, বা কোনো দেখাতে পারবে না যে এইটার প্রমাণ এটা। এবং আপনি যখন রিসার্চ করবেন, আপনার যখন কোয়ালিটি কোয়ান্টিটেটিভ রিসার্চ করবেন, আপনি যখন বিভিন্ন মডেল থেকে রেজাল্ট বের করবেন, তখনই কিন্তু আপনাকে জাস্টিফিকেশন দিতে হয়, প্রমাণ দিতে হয় যে আপনার ভ্যালু হচ্ছে 0.05। এই 0.05 দিয়ে আপনি যদি এটাকে ধরে নেন যে আপনার হাইপোথিসিস হচ্ছে এটা অ্যাকসেপ্টেড, তখন কিন্তু আপনাকে যুক্তি দিতে হবে যে এই ভ্যালুতে হাইপোথিসিস থিসিস অ্যাকসেপ্টেড। অন্য একজন রিসার্চার তার রেফারেন্স দিয়ে বলতে হবে যে উনার এখানে দেখাইছে, সেই জন্য আমিও বলতে পারি আমার হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। দ্যাটস দ্য এভিডেন্স গ্যাপ। এই হলো আমাদের 7টা রিসার্চ গ্যাপ। আচ্ছা, এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এমপিরিক্যাল ইয়ার একটু বুঝাইলে ভালো হতো আমার। এম্পিরিক্যাল? জি 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 জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, এম্পিরিক্যাল আপনি কি নলেজ গ্যাপ যেটা এটা বুঝেছেন? জি। আচ্ছা, এম্পিরিক্যাল গ্যাপটা অলমোস্ট নলেজ গ্যাপ। ঠিক আছে? এইটা মনে হচ্ছে এটা হচ্ছে এমন একটা স্টাডি যেটা কিনা যে ফাইন্ডিংটা বা কোনো একটা ফাইন্ডিংস কোনো একটা রেজাল্টস, এটাকে ফার্দার ইনভেস্টিগেশনের দরকার আছে। মানে এটা পারফেক্টলি এই ডেটাটা জাস্টিফাইড না, পারফেক্টলি এটা প্রমাণিত না। বুঝতে পেরেছেন? স্যার বুঝছি স্যার। হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? এবং এই যে এই রিসার্চ গ্যাপগুলো কি করে বের করবেন? এখন আপনাকে যদি আপনি রিসার্চ একটা করতে চান। বিষয় আমি একটু বলতে জি চাচ্ছি আর কি, যে জি আমার জি কাছে মনে হচ্ছে আর কি বলা জি দরকার। জি জি আচ্ছা, এই আমি আমি আরেকটা কনফারেন্স অ্যাটেন্ড করছিলাম, মালয়েশিয়ান একটা কনফারেন্স হয় জি অনলাইনে, জি। ওয়েবিনার হয় আর কি। হুম তো ওদের একটা কনফারেন্সে আমি যেটা বুঝতে পেরেছি আর কি, যে এম্পিরিক্যাল স্টাডি হচ্ছে যে আপনি একদম ইনফিল্ডে গিয়ে যদি আমার কোনো সরাসরি অবজারভেশনের গ্যাপ থাকে, যে আমার হুম কোনো অবজারভেশনই নাই, আমি হুম হুম যেটা হুম করছি জাস্ট এখানে কোনো সরাসরি প্র্যাকটিক্যাল টাচ নাই আমার এই হুম বিষয়টা হুম হুম নিয়ে, মানে আমি যাই নাই। সাপোজ হুম আমি হুম বললাম যে আমি একটা স্যালাইনিটি, মানে স্যালাইনিটি নিয়ে আমি কাজ করছি কোস্টাল এরিয়াতে, হুম বাট হুম আমি আসলে কোস্টাল এরিয়াতে প্র্যাকটিক্যালি যাই নাই, মানে আউট অফ অবজারভেশন, হুম হুম যেটা হুম আমরা অনেকটা উইকনেস এর মতো বলি আর কি। হুম তো হুম হুম। এই গ্যাপটাই সম্ভবত, যদি আমি যেটা হ্যাঁ। বুঝতে পেরেছি আর কি, যদি এটা হুম হুম। হয় আর কি, যদি এরকমটাই হয়, তাহলে একটু কাইন্ডলি বলবেন। এ- আবার এ- রাইট রং? জি জি, ইউ আর রাইট। আমি বলি এবার ক্ষেত্রে, আমরা যখন পেপার করব, অনেক পেপারে দেখবেন টাইটেলের শেষে লেখা থাকে অ্যান ইম্পিরিক্যাল স্টাডি। ঠিক আছে? আমি বলতেছি না- আমরা আমরা যেটা বলতেছি গ্যাপ, হ্যাঁ। আর গ্যাপ মানে কি, আর ইম্পিরিক্যাল স্টাডি আর গ্যাপের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায়? আপনি রাইট, ইউ আর দ্য রাইট। ইম্পিরিক্যাল স্টাডি মানে ওই ধরনের স্টাডি যেটা একেবারেই নতুন। হ্যাঁ, যেটা আদৌ মানে বলা হয় যে এটার উপর আদৌ স্টাডি হয় নাই, বা ওই ফিল্ডে স্টাডি হয় নাই, ওইটার উপর স্টাডি করে আপনি আহ, যেই রেজাল্টটা যে পেপারটা করলেন সেটা হচ্ছে ইম্পিরিক্যাল স্টাডি। আর ইম্পিরিক্যাল গ্যাপ হচ্ছে সেম, মানে এমন কিছু ডেটা ইউজ হলো যেটার কিনা আসলে আদৌ পারফেক্টলি জাস্টিফিকেশন নাই, বা এই ডেটাগুলো একেবারে কনক্রিট না। সেটাকে আরো ফার্দার স্টাডির প্রয়োজন আছে। আপনি একটা ইম্পিরিক্যাল স্টাডি পড়েই বা অন্য একটা স্টাডি পড়েই এই গ্যাপটা বের করুন। এই গ্যাপ আর স্টাডির মধ্যে একটু সামান্য ডিফারেন্স আছে। আহ,
এম আই ক্লিয়ার? আপনি বোঝাতে পারলাম কিনা? না, ওখানে আরেকটা টার্ম ইউজ করছিল হুম তারা বলার সময়, যে হুম সামটাইম উই সে যে ইমপ্র্যাকটিক্যাল স্টাডি যেটাকে বলা হয় আর কি, হুম 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 যে এটা অনেকটাই অব্যবহারিক এবং মানে এটা অবাস্তব আর কি। এটা অনেকগুলো সিমিলারিটিস দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে হুম হুম। যে এটা একটা অবাস্তব, বিকজ বিকজ এটার কোনো উইটনেস নাই, বা এটার কোনো আহ, মানে টাচিং মানে এক্সপেরিমেন্ট নাই আর কি, এটা বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, তো আপনার কথা ঠিক আছে। মানে এই রিসার্চ গুলা না, মানে রিসার্চের কথাই দেখবেন একেবারে সব কনক্রিট ক্লিয়ার না। মানে আপনি এক একটা এক এক ভাবে, বাট প্রাইমারিলি এটা এক জায়গায় যাবে, আপনার এটা ঠিক আছে। মানে এম্পিরিক্যাল স্টাডি মানেই হচ্ছে, আমি ধরি একেবারে ইউনিক, আর কেউ করেনি, বা এখানে ফিল্ডে পর্যন্ত এই ধরনের ডাটা পাওয়া যায়নি। হ্যাঁ, বা এটাতে ওনারা যেটা বের করছে ওটা ইম্পিরিক্যাল, মানে কি একেবারে নিউ, অন্য অন্য কোনো পেপারে এটা পাওয়া যাবে না। দ্যাটস ইট, বুঝছেন? হ্যাঁ, আর কোনো কথা থাকলে বলতে পারেন। আমি কি নেক্সট স্লাইডে যাব শিটে? স্যার এটাতে কোনো? একটা একটা কোশ্চেন ছিল স্যার। জি। সেটা হলো, যখন আমরা লিটারেচার রিভিউ লিখতে হবে, তখন হুম। কি 7টা পয়েন্ট ধরে ধরে আমাদেরকে বলতে হবে যে এই? না, আপনার সাতটাই যে আপনার ধরে ধরে করতে হবে তা না। আপনি আপনার পেপারে যে কয়টা পান সে কটাই করবেন। হ্যাঁ, আপনি একটা পাইলে আপনি একটাই বলবেন যে না, এই এই আমি যে এই 10টা পেপার পড়লাম, এই 10টা পেপারে আমি থিওরিটিক্যাল গ্যাপ পেলাম। হ্যাঁ, ও, সেই জন্য আমার স্টাডিটা এই এই পারফেক্ট, আমি এই স্টাডিটা করব। মানে ইটস এ নভেলিটি, এটা আমরা যেটা বলি নভেলিটি, এই স্টাডির নভেলিটি এটা, বুঝছেন? এখন আপনি তো চাইলেই একেবারে একটা পেপারে আপনি 7টা গ্যাপ আপনি দিতে পারবেন। গ্যাপ যে এই 7টা তা না, আরো অনেকগুলো গ্যাপ বের হবে। গ্যাপ মানে কি, আপনি দেখবেন স্যাম্পল গ্যাপও আছে। আমি একটু দেখাবো আপনাকে স্যাম্পল গ্যাপ কি। এখন ধরেন একই ফিল্ডে আপনি রিসার্চ করতেছেন। হ্যাঁ, আপনি রিসার্চ করতেছেন যে আসলে কৃষকদের, মানে ফার্মারদের লাইভলিহুড, জীবনযাত্রা ব্যয় নিয়ে কাজ করতেছেন, একই ফিল্ড। তো সেখানে কেউ হয়তো স্যাম্পল নিছে 200 জন, আপনি নিয়েছেন 500 জন। আপনি হয়তো বলতেছেন যে এই 200 জন স্যাম্পল নিয়ে কিন্তু এই একটা রিসার্চ হতে পারে না, পুরা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে না। ঠিক আছে? আবার আবার ইয়ে আছে, জিওগ্রাফিক্যাল গ্যাপ আছে। হ্যাঁ, গ্যাপ দেখবেন, এটা হচ্ছে একেবারে প্রাইমারি। জিওগ্রাফিক্যাল গ্যাপ কিরকম, একই স্টাডি, আপনি গার্মেন্টস নিয়ে কাজ স্টাডি করতেছেন, ঠিক আছে? সো গার্মেন্টস নিয়ে স্টাডি করে আপনি হয়তো আহ, অনেকগুলা পেপার পেলেন সব শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় স্টাডি হয়েছে, বা ইউএসএ, ইন্দোনেশিয়ায় স্টাডি হয়েছে, বা ডেভেলপড কান্ট্রিতে স্টাডি হয়েছে, বা ওই রিজনটা ডেভেলপ, আপনি বলে দিতে পারেন যে এই স্টাডিটা ডেভেলপ কান্ট্রিতে হয়েছে। ঠিক আছে, বাট বাংলাদেশের মতো যারা ডেভেলপিং কান্ট্রি তাদের হয়নি। দিস আর দ্য জিওগ্রাফিক্যাল গ্যাপ। আচ্ছা, এই হ্যালো গ্যাপ স্যার। বের করারও এখন টুলস আছে। হ্যাঁ, আমরা যেমন ইউজ করি টাইপসেট, আপনারা ইউজ করবেন। এই একেবারে কঠিন কিছু না। হ্যাঁ, যে, জি হ্যালো বলুন। স্যার, হ্যাঁ। জি। আমার আমি একটা রিসার্চের যে কথা বলি যে আহ, আমি অনেক রিসার্চ পেপার দেখছি যে আপনি যে বললেন যে হচ্ছে কি একটা গ্যাপ নিয়ে করা যায়, 10টা পেপারে আমি একটা গ্যাপ নিয়ে করলাম। হুম। দেখা গেল আমি 7টা 8টাতে একই গ্যাপ পাইছি, কিন্তু বাকি 3টাতে ওইরকম মানে ওই গ্যাপটা পাইনি, অন্য গ্যাপ পাইছি। ইভেন পরের গুলো ঠিক সেম ওই একই ইয়েটা করলো, কিন্তু আমি একটা গ্যাপ নিয়ে করতে চাই, তখন কি করবো স্যার? হ্যাঁ, করবেন আপনি। আপনি যে পেপারগুলো পাইছেন ওই গ্যাপ আপনি, যে কয়টা গ্যাপ পাইছেন আপনি তো অন্য অন্য টাইপের গ্যাপ পান, আপনি সেটাও ধরবেন, তুলে দিবেন, লিখে দিবেন যে না আমি এই গ্যাপটা পাইছি। হ্যালো যে জন্য, হ্যাঁ। জি, শুনতে পাচ্ছি। স্যার, আবার, শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর রিসার্চ গ্যাপের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনি যেই ফিল্ডে কাজ করতেছেন, এখন আপনি হয়তো কাজ করতেছেন বিজনেস অ্যানালিটিক্স নিয়ে, হ্যাঁ? তো ওইটা নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি রিসার্চ করতেছেন ওইটা নিয়ে, কিন্তু আপনি পেপার সব বের করলেন হেলথ কেয়ার, সোশ্যাল সায়েন্স, এইগুলো বের করলেন, তখন তো আপনার সবই গ্যাপ। বুঝতে পারছেন? অবশ্যই পেপার আপনার রিলিভেন্ট টাইপের পেপার হতে হবে। আপনি যেই যেই ফিল্ডে কাজ করতেন ওই ফিল্ডের পেপার হওয়া লাগবে না। আপনি এই বের করলেন একটা হেলথ কেয়ারের, তখন ওখানে বের করলেন কেস স্টাডি, তখন তো আপনি দেখবেন ওখানে লেখা আছে সিম্পলি একটা কোহোর্ট স্টাডি হয়েছে, আপনি করতেছেন ক্রস সেকশনাল স্টাডি, ওনারা করতেছে কোহোর্ট স্টাডি। তো তখন আপনি যদি এটা গ্যাপ আপনি ধরেই দেন,
যে না এটা তো গ্যাপ, ওইটা গ্যাপ, এই জন্য আমি রিসার্চ করতেছি। নো, এটা না, আপনি সিমিলার পেপার পড়তে হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল, প্লিজ মে জি, আস্ক ইউ। জি, জি। স্যার, আমি যদি একটা রিভিউ আর্টিকেল করতে চাই, হুম। সেই ক্ষেত্রে আমি মানে মিনিমাম কয়টা আর্টিকেলকে আমি পড়াশোনা করে একটা রিভিউ আর্টিকেল করতে পারবো, বা একটা মিনিমাম রয়েছে? মিনিমাম রেঞ্জ হচ্ছে, এই এই প্রত্যেকটা জিনিসের জাস্টিফিকেশন থাকে কিরকম জানেন, যে আপনি অন্যান্য পেপার আর 10টা রিভিউ পেপার আপনি পড়বেন, দেখবেন ওনারা কয়টা নিচ্ছে, কেউ 30টা, কেউ 25টা, কেউ 10টা, কেউ 20টা, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এই 25-এর উপরেই থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনিও যদি ওই 25-এর উপরে নেন, তাহলে আপনার গ্রাউন্ডটা খুব স্ট্রং হয়। আমি সিম্পলি আচ্ছা, একটু একটা রিভিউ পেপারও দেখাবো, এটা শেষ আচ্ছা, করছি। আচ্ছা স্যার, তাহলে ওইটা দিয়ে কি আমার রিভিউ পেপার যদি পাবলিশ হয়, সেটা কি স্যার এমনি যে আর্টিকেলের ভ্যালু, সেই ভ্যালুতেও সেম, ভ্যালুই সেম, থাকবে, তাই না স্যার? সেম, সেম ভ্যালু, ওকে, সেম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আচ্ছা। হ্যাঁ, আবার ডিস্টার্ব করলাম আপনাকে, সরি। হ্যালো হ্যাঁ, জি বলেন। স্যার, এখন আর্টিকেল কি আমি রিসার্চ পেপার বানাইতে পারবো? মানে ধরেন স্যার, কোন একটা টপিক্সের উপর শুধু আর্টিকেল করা আছে কিন্তু কোনো রিসার্চ পেপার নাই ওইটা সম্বন্ধে। রিসার্চ আমি পেপারই তো আর্টিকেল, যে মানে রিসার্চ পেপার সেটাই মানে স্যার, আর্টিকেল। মানে অনেকে 2 পেজের একটা লিখে শেষ করে দেয় আর্টিকেলটা, ছোট একটা আর্টিকেল লিখে শেষ করে দেয়, ওইটা বলতেছিলাম স্যার। না, ওইটা 2 পেজ 2 পেজের কথা না। এখন আমরা ইন্টারন্যাশনাল যেগুলা সবচেয়ে ভালো ভালো পাবলিশারের পেপার গুলো আছে না, দেখবেন লেখাই থাকে মিনিমাম 5000 ওয়ার্ডস। আপনি পেজ যে কটাই হোক, এখন আপনার পেপারে প্রচুর গ্রাফ আছে, প্রচুর টেবিলস আছে, আপনার পেজ বাড়বে। আর আপনার পেপারে যদি কোনো গ্রাফস টেবিল না থাকলে আপনার পেজ কমে যাবে। সো পেজ ডাজেন্ট ম্যাটার, আপনি দেখবেন টোটাল ওয়ার্ড কতটা আছে, আর একটা রিসার্চের একটা লিস্ট, একটা ক্রাইটেরিয়া আছে, লিস্ট আছে কি কি থাকতে হবে, এটা কোরেক বলে। এই রিসার্চ গ্যাপ আসে মূলত লিমিটেশনস থেকে, মানে একটা স্টাডির লিমিটেশনস অথবা ফাইন্ডিংস, ওখান থেকে একটা রিসার্চ গ্যাপ আসে। জাস্ট আমি যদি এই রিসার্চ গ্যাপ এখান থেকে পড়ি, দ্য রিসার্চ, এই যে এই রিসার্চটা দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে অথর, উনি হচ্ছেন অথর। ফোকাস, উনি কিসে ফোকাস করেছেন, মেথোলজি কি ইউজ করছেন, কি ফাইন্ডিংস, ফাইন্ডিংস কি, এখান থেকে, এবং এই যে লিমিটেশনস, এই দুইটা কলাম থেকেই আমরা এই গ্যাপটা বের করতে পারি। সো আমি ডিরেক্ট এই গ্যাপটাতে চলে যাই। দ্য ইউজ অফ convenient sampling and non-probability sampling techniques may introduce biases. The sample may not represent the broader population of retail companies. আচ্ছা, এখন এটা বলছে কি, যে এখানে দেখেন, আহ, এই ব্যক্তি তার রিসার্চে কনভিনিয়েন্স স্যাম্পলিং এন্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করেছেন। ঠিক আছে, তো বলতেছে যে এই কনফিডেন্সের নন প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি মানে কি, এটা প্রবাবিলিটি মানে হচ্ছে সবার কিন্তু সকল যে রেসপন্ডেন্ট সবার সমান অধিকার থাকে না আপনার পার্টিসিপেশনের ক্ষেত্রে। তো বলতেছে এই যে পার্টিসিপেশনের ক্ষেত্রে সমান অধিকার থাকে না, যে এই টাইপের রিসার্চে এটা হয়তো পারফেক্ট না, তখন আমরা এটাকে বলে দিতে পারি যে এটা হচ্ছে স্যাম্পলিং গ্যাপ। ঠিক আছে, যে যে স্যাম্পলিং যেটা নির্বাচন করা হয়েছে, এটা অনেকটা স্যাম্পলিং কে। জাস্ট আমি একটা দেখালাম, আরেকটা দেখাই, যে স্টাডি স্যাম্পল সাইজ ইজ লিমিটেড টু 1/5, বলছে এটার স্টাডি স্যাম্পল সাইজ হচ্ছে মাত্র 115। বলতেছে এই যে এই এর ফোকাস কোথায়, দ্য রিসার্চ এক্সামাইন দ্য চ্যালেঞ্জেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড দেয়ার ইনফ্লুয়েন্স অন দ্য ম্যানেজমেন্ট of financial crisis within local government structures in প্যালেস্টাইন। বলছে এটা প্যালেস্টাইনের এক রিসার্চ। তো সেক্ষেত্রে বলতেছে এই এই টাইপের রিসার্চে মাত্র 115 জন স্যাম্পল নেয়া, একজন রেসপন্ডেন্ট নেয়া, সেটাও আসলে এখানে একটা স্যাম্পল গ্যাপ আছে, এই জন্য লেখা আছে গ্যাপ টাইপ হচ্ছে স্যাম্পলিং গ্যাপ। আমি আরো দুইটা এখান থেকে চলে গেলাম, আরেকটা ইয়েতে যাই। আচ্ছা, এইবার আসেন এখানে, যে এই ব্যক্তি দেখেন কি বলেছে, যে the investigation underscore a notable deficiency in scholarly inquiry regarding the public sector accounting within the Middle East, with a specific emphasis on the integration of system and its ramification on user satisfaction and fiscal administration in municipal government entities that may not applicable to other developing countries। এই যে সিম্পল, আমি আগে বললাম না যে জিওগ্রাফিক গ্যাপ কি, এই যে এই রিসার্চটা হচ্ছে মিডল ইস্টে, হ্যাঁ, বলছে এটা মিডল ইস্টে।
এই মিডল ইস্টের রিসার্চ আর আমি করতেছি বাংলাদেশের রিসার্চ, সেই ক্ষেত্রে বলতেছে মিডল ইস্ট হচ্ছে একটা ডেভেলপ কান্ট্রি, এই জন্য এটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল গ্যাপ। ওকে, তারপরে আসি আমি আরেকটাতে আসি, জাস্ট আমি কয়েকটা টাইপ দেখাবো। এইটা কি স্যার আমরা যে কোনো রিসার্চ পেপার যখন পড়বো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা কি স্যার তখন এরকম একটা ম্যাট্রিক্স তৈরি করে, আমরা তৈরি করে। যদি ম্যাট্রিক্স তৈরি করে মনে করেন একটা আর্টিকেল পড়লাম, এখানে যে গ্যাপ গুলো ফাইন্ডিং করলাম সেই গ্যাপ গুলো এই গ্রিডে ফেলে দিলে আমাদের জন্য মানে এটা সহজ হয়ে যায় নাকি স্যার? একেবারে সহজ হবে। কিরকম, আমি এখান থেকে মানে গ্যাপ মূলত ধরে নিলাম দেখানো হয়ে গেছে, আমি চলে যাই একবার সামারিতে, এরকম একটা গ্রিড ফেলে টেবুলার ফরম্যাট করে আপনি চলে আসবেন একবার শেষে, এটার একটা সামারি করতে হবে। আমি সামারিটা দেখাচ্ছি, এখানে অনেক স্যার টাইপের এগুলো গ্যাপ আছে। কাইন্ডলি এগুলো স্যার কাইন্ডলি আমাদের সাথে একটু শেয়ার করবেন নাকি, পিডিএফ আচ্ছা, দিয়ে বা আহ, গ্রুপে? হ্যাঁ, দেখি আমি সময় হলে শেয়ার করবো। এই যে এখানে মডেল গ্যাপ, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তারপরে আছে মডেল গ্যাপ। আমি লাস্টের দিকে চলে যাই, একটু তাড়াতাড়ি শেষ করব। এই যে দেখেন সামারি, হ্যাঁ, এই যে এই যে সামারি অফ রিসার্চ গ্যাপ, এই স্যাম্পলিং গ্যাপ। এখন এই স্যাম্পলিং গ্যাপটা কিভাবে হলো, এই যে উপরে টেবুলার ফরম্যাটটা আছে না, এই ফরম্যাটে সবাই কে কি বলছে দেখেন, বলার পরেই এইখান থেকে বের হলো যে এটা একটা স্যাম্পল গ্যাপ এখানে রয়েছে। তারপর জিওগ্রাফিক্যাল, এবার সামারি করবেন পরে, যে বের করে লাস্টলি বলতে হবে যে এই এই জন্য এখানে জিওগ্রাফিক গ্যাপ এক্সিস্টিং আছে। আচ্ছা, তারপরে এই রিসার্চ গ্যাপ থেকেই আসবে আপনার রিসার্চ কোশ্চেন। হ্যাঁ, এই যে আফটার অ্যানালাইজিং দ্য প্রিভিয়াস লিটারেচার আই ফাউন্ড দ্য ফলোইং রিসার্চ গ্যাপ, বলতেছে আমি এই যে এই পাঁচটা, এই ছয়টা গ্যাপ আমি ওই সামারি থেকে বের করলাম। দেন ইন দ্য অ্যাবাভ স্টাডিজ দ্য স্কলার ইউজ ডিফারেন্ট স্যাম্পল সাইজ এন্ড টেকনিক্স ইন দেয়ার রিসার্চেস দ্যাট আর নট sufficient to identify the challenges of implementing accounting information system. That means there exists sampling gaps so that the study is performed on the basis of suitable sample size and techniques. ঠিক আছে, এই গ্যাপটা বলে পরে বলবেন যে না, আমার এই আমি যে থিসিসটা করতেছি, আমি যে পেপারটা করতেছি, সেইটাতে আমি ওই ভালো মানে প্রপার সুইটেবল স্যাম্পল সাইজ এবং টেকনিক ব্যবহার করব। ব্যাপারটা ক্লিয়ার? আমার মনে হয় আর দেখাতে হবে না। এইভাবে যে 7টা গ্যাপ দিয়ে আপনি যুক্তি তর্ক দিয়ে ফাইনালি ইয়ে করে দিবেন। আচ্ছা, এই যে দেখেন এখানে কিছু থিওরির কথা বলেছে, যে এই যে দেখেন, ইন দ্য মেনশন স্টাডি সেভারাল থিওরিজ আর ফলোড বাই স্কলার বাট দিজ আর নট সাফিসিয়েন্ট ফর দি স্টাডিজ অফ ফিউ স্টাডি ডিড নট mention the followed theories by the researchers. So there is a theoretical gap in the previous studies, and I followed theory resource based view and unified theory of acceptance and use of technology used out framework in this study. ঠিক আছে, এই হচ্ছে আপনার থিওরিটিক্যাল গ্যাপ। এভাবে অনেকগুলো গ্যাপ আপনি চাইলে গ্যাপ, আর আমরা বেসিক গ্যাপ হচ্ছে এই যে 7টা, যেটা আপনাদেরকে একটু দেখালাম। এখান থেকেই রিসার্চ কোশ্চেন, তারপর হচ্ছে রিসার্চ অবজেক্টিভস, এগুলো বেরিয়ে আসবে। আচ্ছা, এবার আসি টাইটেলের ক্ষেত্রে। এখন এই যে রিসার্চ গ্যাপ আমরা বের করলাম, এই পেপারগুলো পড়লাম, তো এখান থেকে আসলে আপনার টাইটেলটা বুঝতে হবে যে আপনার টাইটেলটা কিরকম হবে। এখানে দেখেন আমার এই রিসার্চের মধ্যে সবগুলো পেপারই ফলো করা আছে, যে চ্যালেঞ্জেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস। সো দ্যাট মিনস আমার আমার স্টাডিও হচ্ছে এই চ্যালেঞ্জ, এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের চ্যালেঞ্জ বা ইমপ্লিমেন্টেশনস। এই জন্য আমি পেপারগুলো ফলো করছি, বের করে ওখান থেকে আপনার গ্যাপটা বের করলাম। এই গ্যাপ থেকেই আপনি হয়তো টাইটেল দাঁড় করাবেন। এইবার আপনি টাইটেলটাকে কম্পারিজন করবেন। সে কম্পারিজন কিভাবে, আমি এখানে যে 10টা পেপার হয়তো আমি সাইট করছি এখানে, এই 10টা পেপার একসাথে করবেন টাইটেলগুলো। এই যে ধরেন এখানে এই ভদ্রলোকের পেপারটা, এর পেপারে যে টাইটেল, এই টাইটেলটা নিবেন, আবার এই ভদ্রলোকের পেপারে যে টাইটেল আছে এই টাইটেলটা নিবেন, নিয়ে একসাথে করে তারপরে দেখবেন আসলে আপনার টাইটেলটা আবার মিলে যাচ্ছে কিনা আপনি যেটা চিন্তা করছেন। ঠিক আছে, যদি আপনার টাইটেল পারফেক্ট থাকে, না মিলে, তখন আপনি ওই টাইটেলটাকে নিয়ে কাজ করতে পারেন। এবার আসেন দেখায় যে পেপার সার্চ দিবেন কিভাবে। এখন এই রিসার্চ গ্যাপ তো বের করলেন, বের করে পেপার তো সার্চ দিতে হবে। আমি চলে আসি ইয়েতে, হ্যাঁ, একটু ব্রাউজারে যাই।
ব্রাউজার কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আসলে রিসার্চ পেপার খুঁজে বের করার হাব কতগুলো, অনেকগুলো হাব আছে। হ্যাঁ, বিভিন্ন পাবলিশারের সাইটে যেতে পারেন, আপনি এলসিবিআর এর সাইটে গেলে পাবেন, আপনি টেলর এন্ড ফ্রান্সিসের সাইটে গেলে পাবেন। আর সকল পেপার আপনি যদি দোয়াজ বা গুগল স্কলার, হ্যাঁ, ক্রস রেফ, এগুলাতে গেলে আপনি মোটামুটি আহ, পৃথিবীর যত পাবলিশড পেপার আছে সবই পাবেন। তারপরে আপনি ওখান থেকে আইডেন্টিফাই করে নিবেন যে আসলে কোনটা ভালো পেপার, কোনটা খারাপ পেপার, কোনটা যেই পেপার ভালো জার্নালে পাবলিশ হচ্ছে হয়েছে সেটা ভালো পেপার। এই যে আপনি যদি গুগল স্কলারে যাই, এই যে স্কলারে ইন্টারফেসটা আসলো, এখন আপনার ফিল্ডে আপনি পেপার বের করবেন। সাপোজ এই আমি যে ফিল্ডে একটু আগে দেখালাম সেটা একটু আমি সার্চ দিই, পেস্ট করে সার্চ দিলাম। এই যে এখানে দেখেন এই পেপার সবগুলা টাইটেল দেয়া আছে। এখান থেকে আপনি রিসার্চের ক্ষেত্রে খুব বেশি পুরনো পেপার নিবেন না। কি কেন নিবেন না? তখন আপনি এটা একটু কাস্টমাইজ করে দিবেন এখান থেকে। কারণ আমি নিলাম 21 থেকে 24, এর মধ্যে সার্চ করব। বেশি ব্যাকডেটেড পেপার সাইট করা ঠিক না। আচ্ছা, এখন বিশেষ করে দেখেন পাশে যেটার এই যে লিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে ওয়েব লিঙ্ক, এগুলো এইসবের আপনি পিডিএফ পাবেন। হ্যাঁ, আর যেগুলো আপনি লিঙ্ক নেই সেগুলো ওপেন অ্যাক্সেস না। হ্যাঁ, সেগুলো আপনি পিডিএফ পাবেন না। যেমন এটা একটা পেপার, এটা কিন্তু ওপেন অ্যাক্সেস না, আপনি এটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনি বেসিক্যালি পড়তে হলে এই পিডিএফ পেপার গুলাতে যাবেন, এই যে যেটা ওপেন অ্যাক্সেস আছে। এই যে দেখেন একটা পেপার বের হলো, এইভাবে আপনি এই পেপারটাকে চাইলে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন। এই যে ডাউনলোড দিয়ে দেন। সব পেপার কিন্তু ওপেন অ্যাক্সেস না, এটা খুব ভালো জার্নাল। হ্যাঁ, এই যে এসএসআরএন এর যে জার্নাল, এটার জার্নাল খুব ভালো। এদের ডাউনলোড হলো, এই পেপার দেখতে পাচ্ছেন। তারপরে আরেকটাতে যাই, আমি এটাতে আসি। এই যে ইন্ডার সায়েন্স, এটাও ভালো, এই পিডিএফ। আপনারা কোনো কিছু জানা থাকলে জিজ্ঞেস করবেন সাথে সাথে। না, এটা আবার ওপেন অ্যাক্সেস না, এটা ওপেন অ্যাক্সেস না। আর যাই হোক, এটা আমি জাস্ট গুগল স্কলারে দেখালাম আপনি পেপার কিভাবে বের করবেন। স্যার, হ্যাঁ, তারপর আমি স্যার অন্য একটা সোশ্যাল সায়েন্সের জন্য, জি জি, আপনি সোশ্যাল social- সায়েন্সের জন্য না, ইয়ে এটা হবে সব না। সব জার্নাল সব পেপার পাবেন আপনি। আপনার টাইটেল রিলেটেড, আপনি মানে টপিক রিলেটেড। একটা জিনিস মনে রাখবেন, টপিক আর টাইটেল কিন্তু ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, টপিক হচ্ছে বাস্ট, জি বাস্ট এরিয়া। টপিক হচ্ছে আপনার স্যার। থিম, আপনার থিঙ্কিং। হ্যাঁ, আর টাইটেল হচ্ছে স্পেসিফিক, একেবারেই স্পেসিফিক। হ্যাঁ, তো বুঝছেন, যেমন টপিক হচ্ছে ধরেন বিজনেস, আপনি টপিক হচ্ছে ধরেন বিজনেস বা সোশ্যাল সায়েন্স বা অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং হচ্ছে একটা টপিক, বা অ্যাকাউন্টিং ইনফরমেশন একটা জি টপিক। আর যখন আপনি চলে আসবেন ইমপ্লিমেন্টেশন অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, তখন এটা হয়ে যাবে টাইটেল। টাইটেল হবে একেবারেই স্পেসিফিক। জি স্যার। এই হচ্ছে দোয়াজ। হ্যাঁ, দোয়াজ এটা হচ্ছে একটা পেপার হাব। হ্যাঁ, এগুলো পেপার হাব। এই যেখানে আর্টিকেল দিবেন, দিয়ে এখানে আমি জাস্ট এটা দেয়া ছিল আমার, সার্চ দিলে আপনি প্রচুর পেপার এখানে পেয়ে যাবেন। এই যে দেখেন সবকিছু, এই সবগুলো পেপার, এগুলো এগুলো ক্লিক করলেই ওপেন হবে। দেখছেন, এই যে এখান থেকে যেটা ওপেন অ্যাক্সেস, এটা হয়তো আপনি নিতে পারবেন, যেটা ওপেন অ্যাক্সেস না সেটা নিতে পারবেন না। এই যে এটা কিউট, এটা ওপেন অ্যাক্সেস না, দেখি পিডিএফ। যে এই যে পিডিএফ যদি থাকে তাহলে ওপেন অ্যাক্সেস দেখি। হ্যাঁ, এটা ওপেন অ্যাক্সেস। যেটা পিডিএফ ওপেন হবে এটাই ধরে নিবেন এটা ওপেন অ্যাক্সেস, আপনি পড়তে পারতেছেন। এই যে এখানে এই পেপার আছে, এগুলো পড়ে আপনি দেখেন টাইটেলটা কি। এই যে একটা টাইটেল, এই যে দিজ আর দ্য টাইটেল, এটা হচ্ছে জার্নাল, এটা হচ্ছে টাইটেল। এই টাইটেল থেকে আপনি পাঁচটা সাতটা দেখবেন। আচ্ছা, আর আমি দেখালাম না, জাস্ট এটা দেখালাম দোয়াজ। তারপর হচ্ছে ক্রস রেফ। ক্রস রেফটা দেখে সাইটটা কিরকম।
এ হচ্ছে ক্রস রেফ। এই যে ক্রস রেফের এখানেও আপনি যদি এই যেমন এটা আমার টপিক, এই টপিক লিখে সার্চ দেন, দেখবেন এই ফিল্ডের পেপার পেয়ে যাবেন। আচ্ছা, এই এই রিলেটেড আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন। এই যে সব পেপার এগুলো, হ্যাঁ, এই যেগুলো সব পেপার, আপনি ডিওয়াই ক্লিক করে আপনি চলে যেতে পারবেন যে আসলে এটা আবার চাইনিজ, আপনি ইংরেজি গুলোতে যাবেন। আচ্ছা, এটা গেল এটা। তারপরে আরো অনেক পেপার সার্চের জন্য আপনি প্রত্যেকটা ইয়েতে চলে যাবেন, পাবলিশারের সাইটে, ওখানে পেপার পেয়ে যাবেন। যেমন সায়েন্স ডিরেক্ট, এই যে সায়েন্স ডিরেক্টের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ অপশন ক্লিক করে এখানে টাইটেল লিখে দিয়ে টপিক লিখে দিলে আপনার পেপার চলে আসবে। এই যে সায়েন্স ডিরেক্ট, এই যে একটা পেপার বের হয়ে গেল। আচ্ছা, তারপরে বলেন এবার কারো কোনো কোশ্চেন আছে কিনা। হ্যালো স্যার। হ্যাঁ, জি। স্যার আমার জার্নালে একটা অন্য একটা কোশ্চেন কোশ্চেন রিলেট কোশ্চেনটা করতে চাই হচ্ছে স্যার, ডাটার ক্ষেত্রে স্যার কতটুকু লিমিট থাকা উচিত? ডেটা, কি টাইপের ডেটা জি স্যার। এটা? স্যার আমি যে একটা টপিক যেমন এরকম ধরি স্যার, যে হুম। আরবান এবং রুরালে যে স্যার প্রাইমারি হেলথের ইস্যুটা এখানে সরকার কতটুকু ব্যয় করতেছে, এই ক্ষেত্রে একটা বৈষম্য বা একটা ডিফারেন্সিয়েট, বা এখানে এক যে বা কৈশোরদের বা বালিকাদের এই জিনিসগুলো তারা পাচ্ছে না, এই হেলথের ইস্যুগুলো তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, আচ্ছা, সেক্ষেত্রে কি ডেটার করতে হবে? ক্ষেত্রে আপনি এটাকে আমরা বলি স্যাম্পল সাইজ। হ্যাঁ, স্যাম্পল সাইজের ক্ষেত্রে দুইটা ওয়ে আছে। ওইগুলো হচ্ছে, এক নাম্বার আপনি দেখবেন আপনার ফিল্ডের প্রিভিয়াস যে স্টাডি গুলো আছে, ওনারা কতজন ইউজ করেছেন স্যাম্পল, এজ এ রেসপন্ডেন্ট কতজন নিয়েছেন, 500, 200 না 300। বিশেষ করে স্টাডি যদি আপনার কোয়ান্টিটেটিভ হয়, হ্যাঁ, ক্রস সেকশনাল বা কজাল স্টাডি হয়, তখন আপনার স্যাম্পল সাইজ যত বেশি হবে তত ভালো, রেজাল্ট তত ভালো আসবে। হ্যাঁ, স্যাম্পল সাইজ যদি আপনি 500 নেন, 1000 নেন, 2000, 3000, অনেক হতে পারে। So, যত মানে স্যাম্পল সাইজ যত বেশি হবে, আপনার স্টাডির এটা রেজাল্টস আউটপুট তত বেশি হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার এটা দুইটা ওয়েতে নেওয়া যায়। এক হচ্ছে আপনি প্রিভিয়াস স্টাডি ফলো করবেন যে স্যাম্পল সাইজের জন্য। আর অথবা আপনি, অনেক ইকুয়েশন আছে স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের জন্য, অনেক ইকুয়েশন আছে, এই ইকুয়েশন গুলো ইউজ করতে হবে। ঠিক আছে? এগুলা নেক্সট টাইম যদি মেথোলজি ক্লাস নেই তখন ওগুলা দেখাবো, ওই কোন কোন ইকুয়েশন আছে, কি কি সূত্র আছে। মানে অনেক স্কলাররা ইকুয়েশন দিয়েছেন, ইকুয়েশন দিয়ে বের করতে পারবেন যে আসলে আপনার পপুলেশন দেখে, যে আপনার পপুলেশন কত, ওখান থেকে স্যাম্পল সাইজ কত নিতে নিতে হবে, ওইটা আপনাকে ফর্মুলা বা সূত্র আপনাকে বের করে দিবে। ধন্যবাদ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আরেকটা জিনিস, একটা মজার জিনিস দেখাই, তারপরে একটা এটা দেখানোর পরে জাস্ট একটা রিভিউ, সিস্টেমেটিক রিভিউ পেপার দেখাবো, দেন ক্লোজ করে দিব। আচ্ছা, এই যে ধরেন এটা একটা পেপার আমি বের করলাম। হ্যাঁ, আমি একটু পিডিএফটা ওপেন করে দেখি। আচ্ছা, এই ইটস আ পেপার, হ্যাঁ, দেখেন, ডিপ লার্নিং বেসড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইন হিউম্যান এজেন্ট ইনফেকশনস। আচ্ছা, এটা আপনারা যদি টাইপসেট ইউজ করেন, হ্যাঁ, টাইপসেট কিন্তু এখন আর ফ্রিতে পাওয়া যায় না। তখন আপনার এই ইয়াতেই দেখবেন, পিসিতেই এই পাশে কো পাইলট একটা ইয়ে থাকবে। এই যে দেখেন, আমি দেখতে পাচ্ছেন একটা আইকন দেখতে পাচ্ছেন? জি, জি একটু স্যার। রেসপন্স। হ্যাঁ, এটা হচ্ছে কো পাইলট, আপনি এখানে ক্লিক করলেই হবে। একটু ওয়েট করেন, দেখবেন চলে আসবে। পিডিএফ এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মানে টাইপসেটে আপলোড না করলে সময় নেই। স্যার এটা কি সিস্টেমেটিক রিভিউ, যেটা ওটা? না, 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 সিস্টেমেটিক রিভিউ পেপার দেখাবো। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনারা কিভাবে রিসার্চ গ্যাপ বের করবেন। হ্যাঁ, জি স্যার। মানে সফটওয়্যার দিয়ে বের করে ফেলবেন। আচ্ছা, এটা পিডিএফ তো এটা একটু সময় লাগবে। আমি পিডিএফ বাদ দিয়ে এখানে চলে আসি ডিরেক্ট। এখানেও কোপাইলট আছে, আমি কোপাইলটে ক্লিক করে দিই।
এই যে এই কোপাইলট চলে আসছে। এখন আপনি এই এই এটাকে জাস্ট আপনি আস্ক করবেন, হ্যাঁ, যে এখানে কোশ্চেন অনেকগুলো দেয়াই থাকে। এই যে দেখেন, হোয়াট ইজ দ্য পারপোজ অফ দিস ওয়েব পেজ। এটা ওয়েবসাইট, ওয়েবে লগ ইন ইয়ে করা, তো এই জন্য ওয়েব পেজ দেখাচ্ছে, নাইলে দেখাতো আর্টিকেল। হ্যাঁ, আপনি যদি লিখে দেন হোয়াট ইজ দ্য মেইন পেপার, আমি এটা লিখে একটা কোশ্চেন করে দিলাম। এই যে দেখুন বের হয়ে যাবে। এই যে দেখেন, সুন্দর করে লিখে দিছে, দ্য প্রাইমারি ফোকাস অন হিউম্যান এজেন্ট এইচআই, মানে এই পেপারটা, এই যে হিউম্যান এজেন্ট ইন্টিগ্রেশন, হ্যাঁ, HAI, multidisciplinary field that designs interface for effective communication between humans and agents। ঠিক আছে, এই যে ফোকাস কিন্তু সে এই যে কয়েকটা লাইনে দিয়ে দিছে, আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তারপরে আমি যদি বলি যে আসলে এই মেথোডোলজি কি। But এটা তো ওই সাইটে যা শুধু ওপেন করলে হবে, তাই না? হ্যাঁ, ওপেন করলে ইয়াটা, হবে, আপনাকে আগে নিতে হবে এই ইয়াটা, সফটওয়্যারটা নিতে হবে। এটা কি, সফটওয়্যারটার নামটা কি জানছেন? টাইপসেট। টাইপসেট। এই যে দেখেন মেথোডোলজি আমি দিয়ে দিলাম, যে আসলে কি মেথোডোলজি। এই যে এটা এটা রিভিউ পেপার, এই যে লিখে দিছে দেখেন, দা অলসো ইনক্লুডেড রিভিউ অফ স্যার সায়েন্টিফিক। ইন্টারনেটটা ল্যাগ করছিল, সফটওয়্যার কি যেন বললেন? টাইপসেট, বুঝতে পারছেন? টাইপসেট থ্যাংক এই। ইউ স্যার। জি হ্যাঁ, স্যার। থ্যাংক ইউ। এই এই এইভাবে আপনি মানে আসলে দুনিয়া যতটা কঠিন হয় ততটা সহজ হয়। আপনি এইভাবে চাইলে এই মেথোডোলজি, ফোকাস, লিমিটেশনস, আপনি যদি রিসার্চ গ্যাপ বের করতে চান, আমি লিখে দিই রিসার্চ গ্যাপ, লিখে দেই দিস। এই যে দেখেন, এই 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 প্রথম লাইনটা পড়লেই আপনারা গ্যাপটা পেয়ে যাবেন। হ্যাঁ, দেখেন, দ্য স্টাডি অ্যাড্রেস দ্য গ্যাপ ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টিগ্রেশন অফ ডিপ লার্নিং and natural language processing within human agents, integration which has not been comprehensively explored in existing literature। স্যার এই যে একটা ব্যাপারে একটু দুঃখিত স্যার, এই যে মানে টাইপ সেটের ভিতরে এটা মানে ইয়াটা ওপেন করবো কিভাবে আর কি, এটা একটু আরেকটু বলতে যদি। ওপেন ওপেন কি, আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনার ইয়েতে একটা আইকন থাকবেই। এই যে আপনার মানে যে কোনো কাজ করেন না কেন, আপনার পিসিতে যদি এই টাইপসের সফটওয়্যার থাকে, এই এখানে আচ্ছা। আইকন থাকবে, এই যে এরকম। ও, এটাকে বলে তখন কোপাইলট। স্যার, তখন স্যার ওই ইয়াতে ঢুকলে, নির্দিষ্ট ওই একটা আর্টিকেল ঢুকলে এই ইয়াটা চলে আইকনটা চলে আসবে। আইকন চলে আসবে, আর্টিকেল না ঢুকলেও আইকন আপনার থাকবে এখানে। আপনি এই আইকন দিয়ে নট অনলি আর্টিকেল, অনেক কিছুরই আপনি কি আক্স করতে পারেন, এ আপনাকে আহ, ইয়ে দিবে, অ্যান্সার দিবে। আচ্ছা, তারপরে আমি তাহলে এটা ক্লোজ করি, করে জাস্ট একটা আমি রিভিউটা পেপার দেখাবো, দেন আপনাদের কোশ্চেন নিয়ে ক্লোজ করবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রিভিউ পেপার। হ্যাঁ, এই যে দেখেন, হোয়ার দ্য গ্যাপস লেখা আছে, হোয়ার দ্য রিসার্চ গ্যাপস। বলছে ওনারা এই 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 যে যারা রিসার্চার আছেন এখানে, ওনারা ওনারা আসলে অনেকগুলো পেপার রিভিউ করে
এই গ্যাপস দেখছে যে হোয়ার দ্য রিসার্চ গ্যাপস, যে রিসার্চ গ্যাপস কোথায়। হুম, এখানে দেখেন প্রথমেই এই তার টপিক রিলেটেড কথাবার্তা এখানে থাকবে। আমি জাস্ট একটা ডায়াগ্রামে যাব, ওইটা বুঝালেই হবে। এই যে একটা, এখানে একটা ডায়াগ্রাম আছে। ডায়াগ্রামটা হলো, দেখেন এই এই মানে সিস্টেমেটিক রিভিউতে এইভাবেই নিতে হয়। দেখেন আইডেন্টিফিকেশন অফ স্টাডিজ বাই ডেটাবেস, একজন বলছিলেন যে না আসলে কতগুলো পেপার নিবেন। হ্যাঁ, এটা ডিপেন্ডস করবে আপনার স্ক্রিনিং এর উপর। আপনি যখন সার্চ দিবেন বিভিন্ন ডেটাবেসে, আপনার পাবলিশড হয় কোথায়, ইন্ডেক্সিং হয় কোথায়, এখানে লেখা আছে রেকর্ডস আইডেন্টিফাইড ফ্রম ওয়েব অফ সায়েন্স। দেখেন ওয়েব অফ সায়েন্সে, সায়েন্স থেকে সে 334টা পেপার সে পেয়েছে, স্কোপাস থেকে পেয়েছে 365টা, টোটাল হচ্ছে 695টা পেপার সে তার ফিল্ডে পেয়েছে। সে যে ফিল্ডে রিসার্চটা করতে চাচ্ছে ফিল্ডে পেয়েছে। এখান থেকে যখন সার্চ দিই ডুপ্লিকেট মানে সেম টাইপের পেপার তার 299টা হয়ে গেছে, সো এই 299টা এক্সক্লুড হয়ে যাবে, এগুলো বাদ। তারপরে দেখেন রেকর্ড স্ক্রিন মানে এই 299টা বাদ দেওয়ার পরে তার 396টা পেপার তার ফাইনালি এখানে টিকলো। তারপরে দেখেন রেকর্ড এক্সক্লুডেড, এখান থেকে আরো সে আহ, তার মনে হয়েছে যে না সব পেপার মানে ইয়ার কোয়ালিফাইড না, তার ফিল্ডের সাথে হয়তো পারফেক্টলি ম্যাচ করতেছে না, সেখানে 227টা আরো বাদ দিয়ে দিছে। তারপর আছে রেকর্ড শর্ট ফ্রম দ্য রিট্রাইভাল, যেই এখান থেকে যখন সেই 227টা বাদ দেয় তখন সে 169টা পেপার তার থাকলো। এখান থেকে আহ, সেই এই 169টা আবার সে সার্চ দিয়েছে। হ্যাঁ, তারা আবার সার্চ দিয়েছে বিভিন্ন ডেটাবেজে, আপনার স্কোপাসের ডেটাবেজে সার্চ দিয়েছে সে, ওয়েব অফ সায়েন্সের ডেটাবেজে সার্চ দিয়ে, বা তার যে নিজস্ব গুগল স্কলার বিভিন্ন ডেটাবেজে সার্চ দিয়ে প্রত্যেকটা নাম ধরে ধরে দেখে 5টা পেপার সে আসলে পায়নি, এক্সিস্টিং ছিল না ওখানে। তাহলে আরো 5টা বাদ, তাহলে থাকে কোথায় 164টা। রেকর্ড অ্যাসেসড ফর দ্য ইলিজিবিলিটি, সে ধরে নিছে এখন এইটার উপর ইলিজিবল কিনা, এই পেপারগুলো সে পড়ে দেখবে যে আসলে সে যে এই পেপার সেখানে সঠিক করে বলবে যে আমি এই পেপারগুলো ফলো করছি, তাও বলার ইলিজিবিলিটি আছে কিনা সেটা সে স্টাডি করে দেখে 124টা আরো বাদ। 124টা রেকর্ডস এক্সক্লুডেড, 124টা বাদ চলে গেছে। ফাইনালি তার 46 পেপার আপনার আহ, এখান থেকে থাকলো, মানে এই 146 পেপারের উপরে সে ফাইনালি এই লিটার বিভিন্ন গ্যাপ বের করছে যে কোনটাতে কি গ্যাপ আছে। এই গ্যাপগুলো সামারি করে বিভিন্ন টেবিল আকারে পরে এটাকে রিসার্চ পেপারে ইনক্লুড করেছে, এবং এটার এক্সপ্লেনেশন দিয়েছে এই যে এইভাবে। আমার এই সবগুলো এখন হয়তো বোঝানো সম্ভব না। ঠিক আছে, এই হলো ধরেন গ্যাপ। এভাবে আপনার যখন গ্যাপটা বের করবেন, গ্যাপ বের করে আসলে দেখবেন আপনার রিসার্চ পেপারটার টাইটেলটা কি রাখলে বা কি দিলে এটা পরিপূর্ণতা পাবে। দ্যাটস অল। হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা ব্যাপারে একটু যদি বলতেন, মানে একটু হয়তো বা অপ্রাসঙ্গিক হয়ে যায়, তারপর একটু জানার জি, ইচ্ছে ছিল। মানে সহজ ভাষায় স্যার, ইয়া ফ্রেমওয়ার্ক এবং অ্যাপ্রোচ, এই দুইটা জিনিস একটু যদি ব্যাখ্যা করতেন স্যার। এখন ফ্রেমওয়ার্ক আসলে, অ্যাপ্রোচ হচ্ছে আপনার প্রপোজাল, আপনার প্রপোজড। আর ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনি, এটা তো ডায়াগ্রাম, যে আপনি কোন ডায়াগ্রামে, যেমন অনেকগুলো ফ্রেমওয়ার্কস থাকে। ফ্রেমওয়ার্কস কি, আপনি রিসার্চটা কিভাবে করবেন এটা টোটাল একটা ফ্রেমওয়ার্ক দেয়া, বা আপনার মডেলটা কিরকম হবে। আপনি একজনের মডেল আপনি দেখলেন, হয়তো ইউটাউট মডেল দেখলেন, ওনার একটা ফ্রেমওয়ার্ক আছে, ওই ফ্রেমওয়ার্ক থেকে আপনার কনসেপ্ট সেম ওইটার উপর বেচ করে আপনার কনসেপ্টের উপর একটা নতুন কনসেপ্ট ডেভেলপ করলেন। এটা হবে, ওইটা হবে আপনার ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, যেটাকে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলি। আর অ্যাপ্রোচ হচ্ছে যেটা অনেকটা মেথোডোলজি, যে আমি কোন অ্যাপ্রোচে রিসার্চ করবো। এটা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ না কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, এটা এক এক একটা ব্যাপারে এক এক রকম ভাবে এটা এক্সপ্লেনেশন দেয়া থাকে। এখন এটা আপনার তো পারফেক্টলি বলতে পারলাম, আমি তো বলতে পারতাম যে আসলে এইখানে অ্যাপ্রোচটা কি। জি, আর কিছু, অন্য কেউ কিছু বলবেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি,
একটা পেপার মানে এটা কি ভালো বা খারাপ এটা বোঝার কোনো শর্ট ওয়ে আছে কিনা, যে বা যে এটা কোন জার্নাল থেকে আসলে জার্নালটা ভালো বা খারাপ কিনা, এটার কোনো শর্ট ওয়ে আছে কিনা বোঝার? অবশ্যই আছে। আপনার পেপার কিছু কিছু আপনি যখন বুঝবেন, মানে এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। হ্যাঁ, এটা দেখুন যারা এক্সপিরিয়েন্স ডক্টর, মানে প্রফেসর লেভেলের ডক্টর, ওনারা কিন্তু মানে রুগী দেখেই অনেক সময় বলে ফেলতে পারে যে এই ভদ্রলোকের এই প্রবলেম হয়েছে। আর যারা জুনিয়র ডক্টর মাত্র নতুন পাশ করে আসছে, ওরা কিন্তু দেখবেন ধরতে পারে না বা প্রেসক্রিপশন ভালো করতে পারে না। সো আপনার ক্ষেত্রেও তাই। পেপার পড়তে পড়তে ঘাটাঘাটি করতে করতে দেখবেন আপনি নিজেই বুঝে যাবেন। বেশি না, আপনি একটা পেপারের মানে ফরম্যাট দেখলেই বুঝে যাবেন যে এটা আসলে কোন টাইপের জার্নাল থেকে আসছে। স্কোপাস ইন্ডেক্স জার্নালের পেপারের ফরম্যাট দেখলে দেখবেন একরকম, আবার দেখবেন যেগুলা পেয়ার রিভিউ ওয়েব অফ সায়েন্সের একরকম, পাবমেটের একরকম, আবার পেয়ার রিভিউর যে জার্নাল গুলো আছে এটার একরকম। সেক্ষেত্রে আপনার লেখার ধরন, লেখার ভিতরে ইনগ্রিডিয়েন্টস, আপনি কত পেপার দেখবেন আমাদের কাছে আছে বিভিন্ন জায়গায় পাবলিশড হয়ে গেছে, অথচ এখানে মেথোডোলজি ক্লিয়ার না, আপনার এটার কোনো অবজেক্টিভস ক্লিয়ার না। বুড়ি বুড়ি অবজেক্টিভস, একটা পেপারে হয়তো 5টা অবজেক্টিভস দরকার, অবজেক্টিভস আছে 10টা 12টা। আহ, মানে বিভিন্ন ক্রাইটেরিয়া, আপনি হাত দিলেই বুঝে যাবেন যে ইটস এ গুড পেপার অর নট। তাও বেসিক্যালি যেই পেপারগুলো আচ্ছা স্কোপাসে পাবলিশড হয়, এটা এই পেপারগুলো বা ওয়েব অফ সায়েন্স বা পাবমেটে পাবলিশ হয়, ধরেই নিতে হয় এই পেপারগুলো ভালো, এটা স্ক্রিনিং হয় অনেক। জি। আচ্ছা, জি, কে কি বলতে স্যার, একটা চাচ্ছেন? বিষয় যে হ্যাঁ। স্যার, জি স্যার, একটা বিষয় যে মনে করেন স্যার আমি 20 থেকে 25টা আর্টিকেল পড়বো, তো আসলে হুম। অ্যাজ এ হোল পুরো আর্টিকেল পড়া তো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। হুম। তো আমি একবার একটা জায়গায় প্রশ্ন করছিলাম যে আসলে এটার হাউ ক্যান উই জাস্ট গো থ্রু দি শর্টকাট আর কি। তখন তারা একটা বললো যে 25টা আর্টিকেলের আপনি 25টা অ্যাবস্ট্রাক্ট পড়বেন। তো অ্যাবস্ট্রাক্ট গুলো পড়লেই কিন্তু আপনি গ্যাপ খুঁজে পাবেন। সো গ্যাপ খোঁজার জন্য আবার গ্যাপের উপর বেস করে আপনি টাইটেল লেখার জন্য একেবারে মানে ফুলটাই পড়ার দরকার হবে না, এটা বললো আর কি। এটা আমি মানে কতটুকু এটা রিলায়েবলি অ্যাকসেপ্ট করবো, এই বিষয়টা যদি একটু না, বলতেন। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে পুরো পেপারটারই সামারি থাকে এখানে। ওখানে বিশেষ করে এটার ব্যাকগ্রাউন্ডস কি, অবজেক্টিভস কি, মেথড কি, রেজাল্টস কি, ফাইন্ডিংস কনক্লুশন, এই সব কয়টা পার্টসই অ্যাবস্ট্রাক্টে এক লাইন করে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাবস্ট্রাক্ট করে করতে পারেন, নো প্রবলেম, এটা করা যায় তো। তো এখন অ্যাবস্ট্রাক্ট যেহেতু অনেকে হয়তো আপনি এক লাইন সে হয়তো কেউ তো একেবারেই বিগিনার, সে তো অ্যাবস্ট্রাক্ট করে কোনো কিছু বুঝবে না, তখন তার কিন্তু পুরো পেপারটা পড়তে হবে। এখন আপনি বুঝেন বা আমি বুঝি, তখন হয়তো অ্যাবস্ট্রাক্ট বুঝতে পারবো যে সে হয়তো এখানে ক্রস সেকশনাল স্টাডি ইউজ হয়েছে, তার মানে এটা একটা ক্রস সেকশনাল স্টাডি, মানে অনেকে ক্রস সেকশনালি বুঝেন, তখন তার তো পুরাটা বাধ্য হয়ে পড়তে হবে। বুঝছেন? এই হচ্ছে ব্যাপার। না মানে স্যার ওই যে ধরেন স্যার যারা আর্টিকেল লিখতে যাবে তারা তো অবশ্যই অ্যাবস্ট্রাক্টটা জানবে, কারণ তাকেও তো একটা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো মোটামুটি সেক্ষেত্রে তো অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে নলেজ না থাকলে কেউ তার আর্টিকেল লিখতে যাবে না। না, এখন না, লার্নিং বিষয় যায় তো এখন তখন সে অ্যাবস্ট্রাক্টটা পড়ে গ্যাপটা বের করতে পারবে। আসলে কত মানে অ্যাবস্ট্রাক্ট ইজ এ ব্রিফ সামারি আমরা বুঝি, হ্যাঁ, কিন্তু তা থেকে কি আদৌ আদৌ কি একদম গ্যাপ ফাইন্ড করার মতো না, বিষয় আসে? রিসার্চ গ্যাপ বের করার ক্ষেত্রে একেবারেই এই অ্যাবস্ট্রাক্ট থেকে হবেও না, ভিতরে আরো অনেক লেখা থাকে। তো সেটা কি অ্যাবস্ট্রাক্ট স্যার? থেকে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট থেকে যে এটা বললাম না যে না এক একজন এক এক ভাবে এটাই করতে পারে না। আপনি হয়তো 10টা পরে আপনি গ্যাপ একটা লিখে দিলেন, হ্যাঁ, যে হয়তো আপনি ভাবতেছেন অ্যাবস্ট্রাক্টে আপনার সাফিসিয়েন্ট। হ্যাঁ, এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান, বাট পুরা পেপারটা পড়া হচ্ছে উত্তম। বুঝছেন? অ্যাবস্ট্রাক্ট পড়ে তো বোঝা যায় পেপারের ভবিষ্যৎ ফিউচার কি আছে না আছে, এটা তো এর মধ্যে থাকেই। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আমার একটা কোশ্চেন ছিল। স্যার কোশ্চেনটা হচ্ছে যে স্যার Q1 Q2 এটা আর হচ্ছে স্কোপাস ইন্ডেক্সিং, এই দুইটার পার্থক্য আসলে কি স্যার? এই দুইটা স্কোপাস মানেই Q1 Q2 Q3 Q4, মানে স্কোপাসের কোয়ার্টাইল, এটাকে আমরা বলি কোয়ার্টাইল। স্কোপাসের 4টা ক্যাটাগরি, এই ক্যাটাগরি হচ্ছে আপনার 1 2 3 4, মানে Q1 2 3 4। বুঝছেন? সো Q4 বললে আপনি বুঝে নিবেন এটা স্কোপাস ইন্ডেক্স জার্নালস। বুঝতে পেরেছেন?
জি স্যার, বুঝতে পেরেছি। তো আমি পাবলিকেশনের ক্ষেত্রে বলি, মানে আমাদের মানে সবারই একটা ইয়ে থাকে, আহ, আশা থাকে যে খুব ভালো জায়গায় পাবলিশ করবে। তো সেক্ষেত্রে এটা আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের যারা রিসার্চার, আমাদের ক্ষেত্রে হয়ে ওঠে না। কারণ হচ্ছে একটা টাইমলি ম্যাটার এবং এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে এই এই স্কোপাসের টার্গেটটা যদি যারা একেবারে ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে ওই সময় থেকে শুরু করলে হয়তো তার টার্গেটেড লেভেলটা পৌঁছানো খুব সহজ হয়। বাট পরেও যে হয় না তা না, বাট এটা একটু মাথায় চিন্তা করতে হয় যে আসলে স্কোপাসে পাবলিশ করতে গেলে আপনার হয়তো অনেক সময়, 1 বছর 2 বছর 3 বছর সময় লাগতে পারে। আবার সেটা আপনি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করলে আপনি যদি কোনো ফান্ডিং না পান বা কোনো যদি ওয়েভার না দেয়, তখন হয়তো একটা পেপারে আপনার 2,000 1500 2,500 3,000 ডলার খরচ হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে স্কোপাসে পাবলিকেশনের ব্যাপার। তামান্না ম্যাডাম এই হ্যান্ড রাইজ করেছিলেন, একটু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইসলাম। স্যার, বলতে চাচ্ছিলাম যে লিটারেচার রিভিউ এর কোনো আলাদা স্ট্রাকচার আছে যেটা মেনটেন করে তৈরি করতে হবে, মানে লেখাটা লিখতে হবে, এবং লিটারেচার রিভিউ এ ওয়ার্ড লিমিট কিরকম থাকা উচিত? আমি তো এই যে একটু আগে স্ট্রাকচার দেখালাম, একটা লিটারেচার রিভিউ হচ্ছে দুইটা। একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ লিটারেচার রিভিউ, আর একটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। কম্প্রিহেন্সিভ জি লিটারেচার রিভিউ খুব একটা ভালো মানের লিটারেচার রিভিউ না। আপনি সিস্টেমেটিক রিভিউ, অবশ্যই স্ট্রাকচার আছে। ওই যে স্ট্রাকচার আপনার একটু আগে আমি দেখালাম একটা স্ট্রাকচার, ও জি স্যার। ওইটার মধ্যে স্ক্রিনিং করে বের করতে হয়। তারপরে আরো টেবুলার ফরম্যাট আছে, আপনি পেপার পড়লেই বুঝবেন। একটা সিস্টেমেটিক রিভিউ পেপার পড়বেন, দেখবেন জি বুঝে যাবেন। আর রিসার্চের ক্ষেত্রে সেটা যেই রিসার্চই হোক, ওয়ার্ড লিমিট ডিপেন্ডস করে আপনার ইয়ার উপরে, কোন জার্নালে পাবলিশ করতেছেন তাদের রিকোয়ারমেন্ট। তো সেক্ষেত্রে আচ্ছা স্ট্যান্ডার্ড আচ্ছা। হচ্ছে, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি মিনিমাম 5,000 লাগে, ম্যাক্সিমাম হচ্ছে 8 কি 10, 10,000 যায় না, 8,000। ঠিক আছে, এর ভিতরে রাখতে হয়। রিভিউ নাকি হ্যাঁ, পুরো পেপারটা মিলে 8,000 বা 5,000 পুরো ওয়ার্ড? পেপার, পুরো পেপার। পুরো পেপার মিলে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। শুধু আপনার রেফারেন্সিং বাদ যাবে। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, স্যার একটা, স্যার প্লিজ। জি জি। স্যার আপনি তো পিএইচডি করছেন স্যার। হ্যাঁ এখন আমাদের তো আহ, আহ, ভালো মানের কিছু আর্টিকেল পাবলিশ করা দরকার। আমরা তো ধরেন খুব বেশি ফ্রি না আর কি। আমরা কোঅর্ডার বা কারো কোঅর্ডার হয়ে যদি কিছু করতে চাই, হুম হুম, আপনাদের তো স্যার একটা টিম আছে, আমার জি মনে হয় স্যার, আমার তো জি। বিশ্বাস আছে, কারণ আপনি নিজে রিসার্চার। তো সেই ক্ষেত্রে কি আমরা কি কারোর সাথে কম্বাইন্ড কোনো আর্টিকেল লেখার সুযোগ করে দিতে পারবেন কিনা? হ্যাঁ পারবো, আমরা তো আমাদের তো রিসার্চ ফার্ম আছে, আমরা এই কাজ তো করি। আমাদের টিম আছে সবাই। কারো যদি, অনেকেরই সময় থাকে না হাতে, বা ডেটা আছে বা আইডিয়া আছে, কাজ করার সুযোগ নাই, সময় নাই, নো প্রবলেম, ওই হেল্প আমরা করতে পারি। তো স্যার সাবজেক্ট কে কিভাবে রিলেট করবো স্যার? আপনি আমার সাবজেক্ট বা আমার ডিসিপ্লিনে একজন রিসার্চার কিভাবে আপনার আমাকে অ্যাপয়েন্ট করে দিবেন স্যার? আমার নাকি আমি আমার টাইটেল দিলে? টাইটেল না, এই ব্যাপারে আপনার সাথে আলোচনা করতে হবে। ধরেন আপনি আমার একটু আসলেন বা ফোন করলেন, আপনি কি করতে চাচ্ছেন, কি আপনার প্ল্যানিং, ওটা শুনে তারপরে টাইটেলের ব্যাপার স্যাপার বা অন্যান্য কাজকর্ম স্যার শুরু। এটা কি ওয়ান টু ওয়ান বসতে হবে স্যার আপনাদের সাথে? না, একেবারে আসতে হবে তা না, ওভার ফোনেই চলবে। তো তাহলে একটা সুযোগ থাকলে লিঙ্ক দিয়ে দিন যে স্যার, একটু আমরা যদি যোগাযোগ করতে পারি, একটা নাম্বার দিয়ে দিলে স্যার হ্যাঁ, তো নাম্বার। ভালো হয়। আচ্ছা, ওই যে গ্রুপ ইয়াতে তো নাম্বার দিয়েছিলাম, তারপরে একটা আমি এখানে এই টেক্সটে একটা নাম্বার দিয়ে দিই চ্যাট বক্সে। জি স্যার, ঠিক আছে স্যার। জি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে বলে ফেলেন। জি জি। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হচ্ছে কোশ্চেন ছিল একটা, এটা হচ্ছে স্যার আমরা হচ্ছে রিসার্চ পেপার নিয়ে কাজ করলে যদি স্যার প্রাইমারি ডাটাটা যদি না পাই, যদি সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করি এবং এইটা যদি স্যার পাবলিশ করি, তো এইটা কি স্যার পিএইচডি ক্ষেত্রে কি স্যার অ্যাপ্রুভ হবে কি স্যার আমাদের এই পিএইচডির পাবলিকেশনটা? ক্ষেত্রে এনি পাবলিশড পেপার আচ্ছা অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, সেটা আপনি সেকেন্ডারি ডেটা তো সেকেন্ডারি হতে পারে, প্রাইমারি হতে পারে, নো প্রবলেম, আচ্ছা। ডেটা নট ইস্যু।
আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, জি আসসালামু আলাইকুম। হুম, স্যার, হ্যালো জি। স্যার। তাহলে স্যার একটা লিটারেচার রিভিউ লেখার ক্ষেত্রে মিনিমাম 25টা মতো লিখতে লাগে, মানে একটা রিসার্চের লিটারেচার রিভিউ। 25টা হলে ভালো হয়, মানে একটা স্ট্যান্ডার্ড আছে তো, মানে এইটা রেফারেন্সিং আছে, মানে আপনি লিটারেচার রিভিউ যেই পেপার গুলো আছে, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ আপনি দেখবেন অন্যান্য রিসার্চাররা কত করছে আপনার ফিল্ডে। সাপোজ আপনি হয়তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন। আপনি মেশিন লার্নিং এর একটা টপিক লিখে আপনি সার্চ দিবেন, দিয়ে দেখবেন 5টা 6টা পেপার বের করবেন, দেখবেন ওখানে কয়টা ইউজ হয়েছে, মানে ওনারা স্ট্যান্ডার্ড কয়টা নিছে, 30টা নিচে 35টা নিচে, আপনি ওইটার একটা সামঞ্জস্যতা রেখে দেন আপনি আপনারটা শুরু করবেন। আপনি পেপার নিবেন যে আপনি 25 লাগে, 30 লাগে না 45 লাগে, ওইটা ইয়ে করবেন। স্যার আরেকটা প্রশ্ন আছে আমার। জি। স্যার, সাইটেশনের ক্ষেত্রে আমরা যেটা জানি, অন্য একটা ধারণাকে আমি শেয়ার করছি এবং সেটাকে লেখা হয়, এটা যত জানি আমি স্যার। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার, এখন কথা হচ্ছে যে স্যার আমি একজন একটা লেখা লিখছে অন্য একটা ধারণা থেকে, সে ওইটা সাইটেশন দিছে, এখন হ্যাঁ, আমারও সেম ওই কথাটাই ভালো লাগছে। এখন আমি কারটাকে ধরবো স্যার, যে ওইটা লিখছে নাকি যে ওর লেখাটা নিজের ইয়াতে লিখছে? আমি একেবারে খুব ভালো একটা কোশ্চেন করছেন আপনি, এটা আসলে অন্য কেউ কারো মাথায় আসেনি। ধরেন একটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, একটা পেপার বের করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডিটারমিনেন্স। আচ্ছা, এটা এটা আপনি দেখতে পাচ্ছেন না আপনারা? আর এখন আসেনি। আসার কথা, এখন কি আসছে? জি স্যার, আসছে। আচ্ছা, আপনার আমি ইন্ট্রোডাকশনে যাই। এটা এটা কিন্তু মানে সাইটেশন পেপার খুঁজে পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো মানে মেথড, হ্যাঁ। ধরেন এই যে ইন্ট্রোডাকশনের এ লাইনটা, জি স্যার। ঠিক আছে, এই ইন্ট্রোডাকশনের এই লাইনটা এই ভদ্রলোক মানে যারা পেপারটা লিখছেন, এই যে এই যেমন আমি শর্ট নাম বললাম কোস্টা, এই কোস্টার সাথে যে গ্রুপ আছে, টিম লিখছে, এই লাইনটা ওনারা লিখছেন, হ্যাঁ। কিন্তু ওনারা কিন্তু ওনারা নিজে থেকে লেখেনি, এই যে ভদ্রলোক ফেনিয়ান করভেট, এই ওনার কাছ থেকে নিয়েছে। এখন আপনি যখন এই লাইনটা আপনি ইউজ করবেন, আপনিও এই ক্রেডিট দিবেন ওনাদেরকে, ঠিক আছে। এই ফেনিয়ান করভেট এই উনাদেরকে দিবেন, বাট এই কস্টটাকে দিবেন। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। এটা হচ্ছে ব্যাপার, মানে এটা ওনাদের কথা না, বা আপনার বুঝতে হবে। আপনি সাপোজ আপনি রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের কবিতা আপনি ধরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন উক্তি ব্যবহার হয় না রবীন্দ্রনাথের, হ্যাঁ। এই যে ধরেন আপনি আরেকজনের একটা সাহিত্য পড়তেছেন, ওখানে সুন্দর করে রবীন্দ্রনাথের একটা উক্তি ব্যবহার করা আছে, তো সেক্ষেত্রে আপনিও ওই উক্তিটা ব্যবহার করছেন, তা আপনি কিন্তু যার বই থেকে পাইছেন তার নাম লিখতে পারবেন না, আপনার রবীন্দ্রনাথের নামই লেখা লাগবে। ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো? জি স্যার, ক্লিয়ার। ওকে, হ্যাঁ। আচ্ছা, এই তো গেল। আর আর কারো কোনো রিলেটেড কোশ্চেন থাকলে বল করে। তাহলে আমরা কি আজকে ক্লোজ করতে পারি, যদি কারো কোনো আর কোশ্চেন না থাকে? দেখি আবার যদি নেক্সট টাইম, প্রত্যেক মাসেই তো একটা না একটা মানে ইয়ে করার চেষ্টা করি, কোনো কিছু নিয়ে কথা বলার। যদি নেক্সট টাইম আবার কোনো নতুন আইডিয়া আসে, কোনো একটা কিছু নিয়ে কথা বলতে চাই, আবার সার্কুলেশন দিব। আশা করি থাকবেন আপনারা আমাদের সাথে, ঠিক আছে। আর আজকে যে রিসার্চ গ্যাপ নিয়ে কথা বললাম, আসলে আমার প্রত্যেকেরই একটা সীমাবদ্ধতা আছে, আমারও সীমাবদ্ধতা। লিটারেচার রিভিউ বা টাইটেল নিয়ে কথা বলতে গেলে আসলে আমাদের মতো এই ছোটখাটো
রিসার্চারদের মানে দ্বারা সম্ভব না। এগুলা অনেক হাই লেভেলের রিসার্চারদের ব্যাপার স্যাপার। অনেক বড় বড় রিসার্চার আছেন পৃথিবীতে, ওনারা আসলে এইগুলো নিয়ে কথা মানে বলে। আসলে আমরা তাও আমি আমার আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি চেষ্টা করলাম যে কতটুকু তো, তো ভুল ত্রুটি মার্জনীয় ব্যাপার, সেভাবে দেখবেন আর কি। স্যার আমরা কি সেশনটা ক্লোজ করবো এখন? জি, এখন আমরা একটু ক্লোজ করব, আর কারো তো কোনো কোশ্চেন নেই। তো সবাই ভালো থাকবেন। তো আমি একটু বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য। আর যারা আমাদের পার্টিসিপেন্ট ছিলেন, আমাদের সবসময় আমাদের সাথে থাকবেন, আপনাদের সবাইকে আবারও স্বাগতম এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।